Okay, so I told you that I will take an exam on connectors. Okay, so I hope everybody has just revised, and now you will attend the test, and it will be a live test actually. You will attend the test, and then you will submit your result to me in this group. Okay, I'm sharing my screen with you. I hope everybody can see now, and I'm sharing the exam link here in the group now. Okay, attend the test and then submit your copy here. Submit your result by taking the screenshot. পরীক্ষা দেওয়ার পরে স্ক্রিনশট নিয়ে এখানে সাবমিট করো ঠিক আগের মতো। দেখি কে কত পাও। Okay, so I think you have attended the exam and you have submitted the copy. Okay, can you hear me? Hello? Hello. So I hope you have just Yes, sir, we uh, can. okay, you have attended the exam. You have attended the exam and you have just submitted the copy. So okay, so who has got who, what? Okay, so here I find Galib has got 96% mark. That means 24 points out of 25 points. আচ্ছা গালিব হচ্ছে 24 পয়েন্ট পেয়েছে, তারপর হচ্ছে শাহরিয়ার 92% অ্যাচিভ করেছে। ওকে, আচ্ছা শাহরিয়ারের এইটা একটু ভুল হয়ে গেছে, এটা একটু ঘুরিয়ে দিয়েছিলাম আমি কোশ্চেনটা। এখানে আমি দিয়েছিলাম হচ্ছে ফার্দার মোরে তুমি কমা ইউজ Mark, করছো কিনা, তাই তো? আর শাহরিয়ার সেখানে yes, sir. ধরা পড়ে গিয়েছে। তাহলে আমরা আরেকটু খেয়াল করব এরপর থেকে যে কমা ইউজ করছি কিনা ঠিক মতো। ওকে, তাহলে এটা হলো আচ্ছা। Sir, Hariyar online নাই স্যার হ্যাঁ মানে কলে জয়েন করিনি এখন। ও আচ্ছা ঠিক আছে। ওকে ওকে তারপরে স্যার হ্যাঁ আচ্ছা সিয়াম তুমি কি সাবমিট করেছো কপি? এই যে কোশ্চেন, এই যে তোমার যে রেজাল্ট এটা কি সাবমিট করেছো? আচ্ছা এটা হচ্ছে গালিব। গালিব হচ্ছে 88% অ্যাকচুয়ালি। ওকে, পরীক্ষা কি কমপ্লিট হয়ে গেছে দেওয়া? তাহলে আমি হচ্ছে এবার ক্লাস শুরু করব। পরীক্ষা কি দেওয়া কমপ্লিট হয়ে গেছে সবার? যদি পরীক্ষা দেওয়া কমপ্লিট হয়ে যায় তাহলে আমি হচ্ছে ক্লাস শুরু করব। অর্থাৎ গতদিন হচ্ছে কানেক্টর শেখাচ্ছিলাম, আজকে সেই কানেক্টরের পর থেকে হচ্ছে ক্লাস মানে Yes, গতদিন। done. I have submitted my result. Okay, that's great. So I will check now. So I hope you have just attended this test today. Okay, Yes. so now I'm just checking who has submitted. Siam, I didn't get your copy. আমি তোমার কপি এখনো পাইনি। Okay. আচ্ছা আমি দেখছি। আশা করি তোমাদের কাছে যে লেকচার শিটটা আছে সেই কানেক্টরের যে লেকচার শিট সেটা আছে আশা করছি। আমি তো এখানে দিয়ে দিয়েছিলাম, আমি ওখান থেকে আজকে বাকিগুলো পড়াবো। ওকে, জাস্ট ওয়েট আ মিনিট। Okay. I'm giving you a screenshot ওকে, ইউ হ্যাভ গিভেন। ওকে, সো in ইফ the ইউ chat. ওকে এখানে I'm কি giving. এখানে এখানে কি দিতে পারো? আমি চ্যাটে দিচ্ছি। আচ্ছা কিন্তু স্ক্রিনশটটা একটু প্রবলেম আছে, কারণ দেখাচ্ছি মানে দেখতে পাবো, অসুবিধা নেই। ওকে আচ্ছা আমি স্ক্রিন শেয়ার করছি, স্ক্রিন দেখো সবাই দেখতে পাচ্ছ কিনা একটু পরে। আজকে তাহলে আমরা শুধু পরীক্ষাটা অ্যাটেন্ড করলাম। হ্যাঁ আমি দেখতে পাচ্ছি।
দিয়েছে, হ্যাঁ দিছি দেখো। সিয়াম হচ্ছে 25 পেয়েছে। আচ্ছা, তো আমি একটা ট্র্যাপ রেখে দিয়েছিলাম যে ওই যে কমা হবে কি হবে না, তো তুমি সেই ট্র্যাপে পড়োনি তাহলে। যাক হ্যাঁ। ভালো তো, ফার্দার মোর এরপরে কমা হবে কি না হবে। আচ্ছা, তাহলে Yes. 25 পেয়েছো, 25 আউট অফ 25। ওকে, I think there is a new member with us. ওকে, who is this? Talal Al Mishal. Okay, that's great. Okay, Michelle, can you hear me? Uh, Hello, Michelle, can you hear me? আচ্ছা Michelle, yes sir, I can hear you sir. okay, thank you. So Michelle, I have just I have just taken a test. Okay, just an online test. So if you get time, you may attend the test later. Okay, because Inshallah. time is over now. So you may go there in this website mahmoosar.com and you may attend the test. This test is about connectors and it is written quiz test 1. Okay, so you may attend there. Okay sir. Okay, but today I'm just going to our lecture sheet and I'm just going to start my class about connectors. Okay, for some of our members, okay, some of our students, I'm speaking in Bangla now, and if you tell me I will speak in English again. আমি বাংলাতে কথা বলছি এখন, দেখো। আচ্ছা, গতদিন হচ্ছে আমরা হচ্ছে রুল নাম্বার 9 পর্যন্ত পড়েছিলাম। আচ্ছা মেশাল, এই একটা লেকচার শিট দেয়া আছে, হ্যাঁ, পিডিএফ আকারে, তুমি পারলে এই গ্রুপ থেকে নিয়ে নিও পরে, হ্যাঁ। Okay এখন sir. Okay sir. দেখো আমি হচ্ছে স্ক্রিন শেয়ার করেছি, আশা করি তোমরা সবাই আমার স্ক্রিন দেখতে পাচ্ছ, এবং রুল নাম্বার 9 এর পরে যেটা আছে আমরা আজকে সেটা পড়বো। আচ্ছা, দেখো রুল নাম্বার 10 এ কি আছে। আচ্ছা, রুল নাম্বার 10 এ আছে, আজকে হয়তো কানেক্টর শেষ করে দিতে পারি যদি সম্ভব হয়, আর কানেক্টর কমপ্লিট হয়ে গেলে নেক্সট দিন আমি আবার একটা টেস্ট নিব। আর আজকে যে টেস্ট নিয়েছি এখানে হচ্ছে কোনো গিফট ছিল না, কিন্তু নেক্সট যে টেস্টটা নিব সেখানে আমি হয়তো কোনো একটা গিফটের ব্যবস্থা করব, আমি বলে দিব সেটা, যে গিফটটা কি থাকবে। আচ্ছা, এবার হচ্ছে রুল নাম্বার 10 এ আসি, আমরা দেখি রুল নাম্বার 10 এ কি আছে, যে রিলেটিভ প্রোনাউন্স, অর্থাৎ হু, হুইচ, দ্যাট, হোয়াট, হুম, হুজ, এই যে প্রোনাউন গুলো আছে, ঠিক আছে, এইগুলো হচ্ছে সাবঅর্ডিনেটিং কনজাংশন হিসেবে আহ, দুটি আলাদা যে বাক্য তাদেরকে একটা বাক্যে পরিণত করে। আচ্ছা, যেমন এখানে দিস ইজ দ্য বুক হুইচ ইজ নাও আউট অফ প্রিন্ট, এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে হুইচ, এটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন হিসেবে ব্যবহৃত হয়েছে, এবং শুধু তাই নয়, এটা কানেক্টর হিসেবে ব্যবহৃত হচ্ছে। আমরা এখন কানেক্টর শিখছি আমাদের এইচএসসি এক্সামের জন্য, আর আমরা দেখতে পাচ্ছি যে এখানে এটা কানেক্টর হিসেবে ব্যবহৃত হয়েছে। আচ্ছা, এবার তাহলে আমরা জানলাম যে আমরা হচ্ছে ডাব্লিউএস ওয়ার্ড যেগুলো আছে সেগুলোকে সেন্টেন্সের মাঝে কানেক্টর হিসেবে বসিয়ে আমরা আমাদের হচ্ছে সেন্টেন্স তৈরি করতে পারি। আচ্ছা, রুল নাম্বার 10 গেল, তোমরা হচ্ছে এক্সাম্পল গুলো দেখবে। আচ্ছা, এবার হচ্ছে রুল নাম্বার 11 এ কি আছে দেখো। রুল নাম্বার 11 এ আছে পার্টিসিপলস। আচ্ছা, পার্টিসিপলস কি? আচ্ছা, পার্টিসিপলের বিষয়টা আমি তোমাদের আগে দেখিয়েছিলাম। আচ্ছা, সাজিদ হয়তো তার এক্সামের রেজাল্ট রেজাল্টের স্ক্রিনশটটা শেয়ার করেছে, দেখি সাজিদ কত পেয়েছে। ওকে, সাজিদ has got 23 marks out of 25 marks or points, that's 92%. সাজিদ, শুনতে পাচ্ছ কথা? জি স্যার। এই জি স্যার। ভুল হয়েছিল কোন দুইটা? আজকে তো স্যার কোশ্চেন মোটামুটি সহজই ছিল, মানে 9টার মধ্যে দিয়েছি। ভুল হয়েছিল কোনটা? কোয়েশ্চেন কোয়েশ্চেন স্যার দেখিনি, কারণ স্যার আগের দিন আপনি একটা পরীক্ষা নিছিলেন না, যে হ্যাঁ হ্যাঁ। এর আগে স্যার ওই দিন স্যার পরীক্ষা দিচ্ছে, এখন ওই কোয়েশ্চেন দেখতে যায় আপনি হঠাৎ করে কল দিছেন, তখন ওইখান থেকে। ওকে ওকে ওকে, আই এম সরি। আমি এসকে ভিক্টরে কল দিয়েছিলাম মনে হয়, তুমি তখন পরীক্ষা দিচ্ছিলে তাই তো? আচ্ছা। না স্যার, এটা আগের দিন প্রবলেম হয়েছিল, আগে একদিন, এই কারণে আমি আর কোয়েশ্চেন দেখিনি, সরাসরি স্ক্রিনশট নিয়ে করেছি। ও আচ্ছা আচ্ছা, অ্যান্সারটা দেখোনি, সরাসরি স্ক্রিনশটটা নিয়েছো। আচ্ছা, জি স্যার। ওকে, ঠিক আছে, ওকে। আচ্ছা, স্ক্রিনশট নেয়ার পরে, হ্যাঁ, ওটা তো তোমার হচ্ছে তোমার ফোনে সেভ হয়ে থাকবে, হ্যাঁ।
এরপরে তুমি জি অ্যান্সারটা দেখবা যে আমি তো হচ্ছে এখানে যে কোশ্চেনগুলো তোমার যেটা ভুল হবে সেটা অ্যান্সারটাও শো করছে। হ্যাঁ, তুমি একটু নিচে এসে অ্যান্সারটাও দেখবে স্ক্রিনশট নেওয়ার পরে যে অ্যান্সারটা কোনটা আসলে কোন কোশ্চেন অ্যান্সারটা ভুল হয়েছে, ঠিক আছে? তাহলে জি একটু সুবিধা হবে বুঝতে তোমার, আর আমিও তোমাকে আরো সুন্দরভাবে তাহলে বোঝাতে পারবো পরবর্তীতে। আচ্ছা, আমরা হচ্ছে লেকচার শিটে যেটা দেওয়া ছিল কানেক্টর, রুলস অফ কানেক্টরস ফর এইচএসসি, এই লেকচার শিট থেকেই করছি। রুল 10 দেখলাম, এবার রুল 11-এ দেখছিলাম। আচ্ছা, রুল 11-এ যেটা বলেছে পার্টিসিপলস। আচ্ছা, পার্টিসিপলস কি এটা আমি বিস্তারিত আলোচনা করেছিলাম, যে পার্টিসিপলস যে 3 রকমের আছে। যদি তোমরা আমার আগের ভিডিও ক্লাসগুলো দেখো ইউটিউব থেকে তাহলে ওইটা হয়তো পাবে, তো পার্টিসিপলসটা দেখে নিও। এখন যেটা হচ্ছে ব্যাপার যে পার্টিসিপলস কি, যে এখানে পার্টিসিপলস এর এই কানেক্টরের ক্ষেত্রে কাজটা কি, দেখা যায় কোনো ইনকমপ্লিট এক্সপ্রেশন বা প্রেডিকশনকে কমপ্লিট করতে ইনফিনিটিভের বিকল্প হিসেবে পার্টিসিপলকে ব্যবহার করা যায়। আচ্ছা, টু বি ইনফিনিটিভ অ্যান এক্সপার্ট সিঙ্গার হি ট্রাইস টু সিং ওয়েল। আচ্ছা, বিং পার্টিসিপল অ্যান এক্সপার্ট সিঙ্গার হি ট্রাইস টু সিং ওয়েল। আচ্ছা, এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি যে ইনফিনিটিভের পরিবর্তে আমরা হচ্ছে পার্টিসিপল ইউজ করছি, প্রেজেন্ট পার্টিসিপল ইউজ করছি। আচ্ছা, এরপরে এরপরে দেখো বিং প্রেজেন্ট পার্টিসিপল, এ ম্যান অফ লেটার্স মিস্টার কালাম ইজ ওয়ার্কিং ফর দ্য রিমুভাল অফ ইলিটারেসি। তারপর হচ্ছে বট পাস্ট, ওকে, তারপর হচ্ছে বট অর্থাৎ পাস্ট পার্টিসিপলে আমরা হচ্ছে পাস্ট পার্টিসিপল এক্ষেত্রে ইউজ করতে পারতেছি। তারপর পারফেক্ট পার্টিসিপল যেটা হ্যাভিং কমপ্লিটেড, এটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল, এগুলো আমরা ইউজ করতে পারছি। দ্য ওয়ার্ক উই গট আওয়ার পেমেন্ট। আচ্ছা, এখানে সেন্টেন্সগুলো সম্পূর্ণ দেয়া নেই, আমরা হচ্ছে সম্পূর্ণ আকারে পরবর্তীতে সেন্টেন্সগুলো পড়বো। আচ্ছা, এবার হচ্ছে রুল 12 যেটা বলছে সেটা ইনক্লুডিং কনসিস্টিং অফ কম্প্রাইজিং, অন্তর্ভুক্ত করে, অন্তর্ভুক্ত রয়েছে এমন কিছু বিষয় বা বস্তুর আগে এই লিঙ্কার্সগুলো ব্যবহৃত হয়। আচ্ছা, আমরা হচ্ছে এই লিঙ্কারগুলো ব্যবহার করতে পারবো, অর্থাৎ ইনক্লুডিং, কনসিস্টিং অফ, কম্প্রাইজিং এই লিঙ্কারগুলো ব্যবহার করতে পারবো। Both the schools comprising engineers and geologists do not rule out the possibility of major earthquake. He published all his writing, including his autobiography. আচ্ছা, তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ইনক্লুডিং এই যে পার্টিসিপলটা, প্রেজেন্ট পার্টিসিপলটা এখানে কানেক্টর হিসেবে ব্যবহৃত হচ্ছে। তা যদি কখনো এখানে গ্যাপ থাকতো, যে হি পাবলিশড অল হিজ রাইটিং, পরীক্ষায় সাধারণত তোমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আকারেই এই কানেক্টর থেকে কোশ্চেন আসে, অর্থাৎ তোমাদের এইচএসসি এক্সামে সাধারণত ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আকারেই আসে। এখন সেক্ষেত্রে যদি গ্যাপ থাকতো তাহলে আমি এখানে এই যে হি পাবলিশড অল হিজ রাইটিং ড্যাশ ইজ অটোবায়োগ্রাফি, তাহলে সেখানে আমরা ইনক্লুডিং এই এই যে পার্টিসিপলটা এটা হচ্ছে আমরা কানেক্টর হিসেবে ইউজ করতে পারতাম। আচ্ছা, এরপর হচ্ছে রুল, বাকি এক্সাম্পল গুলো দেখবে। আচ্ছা, এবার হচ্ছে রুল 13-এ আসো। রুল 13 যেটা বলছে at the same time, after that, subsequently, then, তারপর হচ্ছে coincidentally। আচ্ছা, এগুলোর অর্থ হচ্ছে একই সময়, তারপর হচ্ছে একই সময় সংঘটিত দুটি বিষয়ের মধ্যে। আচ্ছা, তো at the same অর্থ একই সময়, after that মানেও তারপরে, subsequently মানেও পরবর্তীতে, then মানে তারপর, coincidentally মানে হচ্ছে পরবর্তীতে বা একই সাথেও হয়, একই সাথে বোঝাচ্ছে কোইন্সিডেন্স থেকে কোইন্সিডেন্টালি। তা এইগুলো যদি প্রকাশ করে সেক্ষেত্রে আমরা এইগুলো আমরা ইউজ করতে পারি সেন্টেন্সের মিনিং অনুযায়ী। আচ্ছা, আই স দ্য বয়েজ দে ওয়ার দেন প্লেইং ফুটবল ইন দ্য স্কুল ফিল্ড। আচ্ছা, তা এখানে তারপর হচ্ছে হি টোল্ড মি এভরিথিং আফটার দ্যাট আই হ্যাড নাথিং টু সে। তা এখানে হচ্ছে আমার দেনটা হচ্ছে কানেক্টর হিসেবে ব্যবহৃত হয়েছে ঠিক আগের সেন্টেন্সের উপর ভিত্তি করে। ঠিক একইভাবে তারপর আমরা আফটার দ্যাট এই যে কানেক্টরটা ইউজ করছি। এখন যেটা হচ্ছে ব্যাপার, আমরা সাধারণত কানেক্টর ইউজ করি আগের সেন্টেন্সের উপর ভিত্তি করে, আগের সেন্টেন্স যেভাবে থাকবে আমার পরের কানেক্টরটা ঠিক সেভাবে বসবে। আজকে যারা পরীক্ষা দিয়েছো অনেকেই হয়তো খেয়াল করেছো যে অধিকাংশ কানেক্টরই ব্যবহৃত হচ্ছে আগের সেন্টেন্সের উপর ভিত্তি করে। আচ্ছা, তা এই এক্সাম্পলগুলো তোমরা দেখবে। আর সব থেকে বড় ব্যাপার, কানেক্টর ইউজ করতে গেলে তার মিনিংটা জানতে হবে এবং সেন্টেন্সের মিনিং বা সেন্টেন্স কি প্রকাশ করতেছে সেটা বুঝতে হবে। যদি তুমি মিনিংটা বুঝতে পারো সেক্ষেত্রে তুমি সঠিকভাবে কানেক্টর ইউজ করতে পারবে, তোমার সেন্টেন্সের সেন্সটা বুঝতে হবে। আচ্ছা, তারপরে যেটা আছে রুল নাম্বার 14-এ, রুল নাম্বার 14-এ আছে হচ্ছে at the end
at last, at length, finally, lastly, at the 11th hour, eventually, last of all. আচ্ছা, তো এগুলোর অর্থ হচ্ছে সবশেষে বা অবশেষে। দেখো এখানে বেশ কয়েকটা ইডিয়মসও ইউজ হয়েছে। আমি অনেকেই গত ক্লাসে বলছিল যে অনেকের বাসায় হচ্ছে পিসি দাসের বইটা আছে। তা পিসি দাসের বইটা যদি থাকে তা সেখান থেকে তোমরা এখনই, যেহেতু এখন লকডাউন চলছে এবং বাসায় আছো, এই যে এইচএসসি পড়ালেখার পাশাপাশি ইডিয়ম গুলো একটু দেখতে পারো। তোমাদের বই তো ইডিয়ম থাকার কথা। তাই যে অ্যাট দ্য 11th আওয়ার মানে কি সবশেষে বা অবশেষে। তা এই ইডিয়মও অনেক সময় কানেক্ট হিসেবে ব্যবহৃত হচ্ছে, তাই তো? তাহলে হচ্ছে অ্যাট দ্য এন্ড, তারপর অ্যাট লাস্ট, অ্যাট লেংথ, ফাইনালি, লাস্টলি, অ্যাট দ্য 11th আওয়ার, ইভেনচুয়ালি। এই কানেক্টর গুলো আমরা সাধারণত ব্যবহার করছি কখন? যখন সব শেষে বা মানে কোন একটা সমাপ্তি প্রকাশ করছে, তখন সাধারণত আমরা এই কানেক্টর গুলো ব্যবহার করছি। আচ্ছা, এখানে বলেছে ধারাবাহিক কোনো ঘটনার মধ্যে সর্বশেষ ঘটনা বা বিষয়টির আগে এই লিঙ্কার্স গুলো ব্যবহৃত হয়। আচ্ছা, যেটা আমি বললাম সেটা যেটা বলেছে যে সবশেষে এইগুলো ব্যবহৃত হয়। কোনো একটা সাপোজ তুমি একটা লাইন পড়লে বা কতগুলো লাইন পড়লে, কতগুলো বাক্য পড়ার পরে তুমি দেখলে যে সেখানে একটা গ্যাপ আছে, তাহলে সেক্ষেত্রে আমরা বা কনসিকোয়েন্স প্রকাশ করছে বা সিকোয়েন্স প্রকাশ করছে, মানে একটার পরে আরেকটা ঘটনা ঘটছে। তো একটার পরে আরেকটা ঘটনা ঘটছে এমনটা বোঝালে আমরা সাধারণত এই যে কানেক্টর গুলো আছে এগুলো ব্যবহার করতে পারি। তাহলে আমি সবাইকে বলেছিলাম যে প্রথমে মিনিং বুঝতে হবে, তারপরে কানেক্টর গুলো অর্থ সহ মুখস্থ করে ফেলতে হবে। তাহলে তোমরা ভালোভাবে কানেক্টর গুলো পরীক্ষায় ইউজ করতে পারবে। যদি তুমি এই কানেক্টর গুলো মিনিং সহ মুখস্থ না করো তাহলে কখনোই সম্ভব নয় সঠিকভাবে অ্যান্সার দেওয়া। এই কারণে প্রথমে আমরা আগে রুলগুলো বুঝবো, তারপর হচ্ছে মিনিং গুলো মুখস্থ করে ফেলবো সবাই। আচ্ছা, তারপরে যেটা বলেছে দেখো এখানে এক্সাম্পল, দ্য ওল্ড সেলর প্রেড ফর 7 days। তাহলে at last God took pity on the old sailor। তাহলে আমরা দেখতে পাচ্ছি ওল্ড সেলর হচ্ছে 7 দিন ধরে প্রার্থনা করছিল এবং অবশেষে at last God took pity on the old sailor। এখন একটা মজার ব্যাপার দেখো, সেটা হচ্ছে আমরা এর আগে শিখেছিলাম একটা কানেক্টর ছিল, যেমন হচ্ছে ইন শর্ট বা টু সামারাইজ। এখন যদি টু সামারাইজ থাকে সেক্ষেত্রে সেটাও তো হচ্ছে আমরা সেন্টেন্সের লাস্টে ব্যবহার করতাম। তা এখন কি টু সামারাইজ বা ইন শর্ট এই কানেক্টরগুলো নিশ্চয়ই এখানে ব্যবহার করা যাবে না, তাই তো? কারণ সেন্টেন্সের মিনিংটাই ভিন্ন। দ্য ওল্ড সেলার্স প্রেড ফর 7 days। ওল্ড সেলার হচ্ছে 7 দিন ধরে হচ্ছে প্রার্থনা করেছিল। তাহলে আমরা কি বলতে পারবো যে টু সামারাইজ গড টুক পিটি অন দ্য ওল্ড সেলার? সেটা কখনোই সম্ভব নয়, তাই তো? তাহলে কি হচ্ছে সেন্টেন্স অনুযায়ী, সেন্টেন্সের মিনিং অনুযায়ী আমরা কানেক্টরগুলো ইউজ করছি। তাহলে যে ব্যাপারটা ঘটছে সেটা হচ্ছে যে সহজ হিসাব যদি সিকোয়েন্স থাকে বা কোনো একটা কাজের সিকোয়েন্স বোঝায়, একটার পরে আরেকটা কাজ বোঝায়, সেক্ষেত্রেই শুধুমাত্র আমরা রুল 14 যে কানেক্টরগুলো আলোচনা করলাম, অর্থাৎ অ্যাট দ্য এন্ড, অ্যাট লাস্ট, ফাইনালি তারপর হচ্ছে লাস্টলি, সেগুলো আমরা ইউজ করব যখন সিকোয়েন্স বুঝাবে। আশা করি রুল 14টা বুঝতে পেরেছো। আচ্ছা, আরেকটা এক্সাম্পল আমরা দেখি। আচ্ছা, বিতে আছে দেখো, আই ওয়ার্কড হার্ড, I made all needful corrections in the book. I drew the attention of all the teachers of English countrywide. At the end, অথবা at last, at length, finally, lastly, last of all, in the end। দেখো আমরা এটা একটু খেয়াল করি, আমরা in the end ও ইউজ করতে পারছি আর হচ্ছে at the end ইউজ করতে পারছি। in the end একটা গান আছে, সং আছে, কেউ শুনেছো গানটা? জি স্যার, জি স্যার। আচ্ছা, ব্যান্ডের নাম কি জানো? স্যার মনে আছে কার? লিঙ্কিন পার্ক। হ্যাঁ, যাই হোক, লিঙ্কিং পার্কের যে মেইন যে গায়ক ছিল তার নামটা আমার এই মুহূর্তে হঠাৎ করে মনে আসছে না। আমার অনেক ফেভারিট সিঙ্গার ছিল, যদিও সে সুইসাইড চেস্টার করেছে। বেনিংটন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চেস্টার বেনিংটন। তা তিনি সুইসাইড করেছে, কেন করেছে এটা কি জানতে? একটু আলোচনা না করছি স্যার। আউট কথা। কেন করেছে আসলে? না স্যার, সেটা হ্যাঁ, এটা আমি বলি। আসলে সত্য কথা বলতে কি, মানুষ হচ্ছে যখন অধিকাংশ সময় নেশাগ্রস্ত হয়ে পড়ে, আচ্ছা যখন হতাশ হয়ে পড়ে অধিকাংশ সময়, তাই না, তখন দেখা যায় তার সে সুইসাইড করছে। কিন্তু সেটা তো সমাধান না, তাই না? কিন্তু তারপর দেখা গেলো একটা মানুষের লাইফে কখন কি হয় সেটা বলা যায় না, তাই না? সাপোজ যে মানুষটা উপদেশ দিচ্ছে সে মানুষটাই দেখা গেলো কদিন পরে একটা মানে আকাজ করে ফেলছে, তাই না? যেমন এই যে বলিউডের একটা নায়ক হচ্ছে গত যে কি হচ্ছে রাজপুত বা এই টাইপের কোন একটা নাম, সুশান্ত রাজপুত বা এই টাইপের। হ্যাঁ, যেহেতু আমি অতটা ফ্যান ছিলাম না তার, এই কারণে আমি অতটা নাম ক্লিয়ার জানি না, তবে তার বিষয়ে আমি পড়লাম কিছুটা।
যেটা পড়লাম যে সে ফ্রাস্ট্রেটেড হয়ে গিয়েছিল, কিন্তু সবচেয়ে মজার ব্যাপার দেখলাম যে এই লোকটি কিন্তু কদিন আগে হচ্ছে নেটফ্লিক্স বা এই টাইপের কোন একটা জায়গায় একটা মুভি বা নাটক একটা ছবি করছিল হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ যেখানে হ্যাঁ আর কি হ্যাঁ মেইন বলো। জিনিসটাই ছিল হ্যাঁ, সুইসাইড যাতে না করা হয়, সুইসাইড যেন না সুইসাইড ইজ নট করে। সলিউশন। সে বলেছে যে সে নিজেই কিন্তু ওখানে দেখলাম যে বলছে যে সুইসাইড লাইফের সমাধান নয়, তাই তো? কিন্তু সে নিজেই কিন্তু সেই কাজটাই করে ফেললো। সুতরাং মানুষের লাইফ আসলে আনসার্টেন, আমরা আসলে কিছুই বলতে পারি না যে কখন কি হয়। তবুও চেষ্টা করতে হবে সবসময় ফ্রাস্ট্রেটেড হয়ে গেলেও হেরে না যাওয়ার, তাই তো? চেষ্টা করতে হবে। এখন যেটা আসলে আমি বলছিলাম, এখন মানুষ ফ্রাস্ট্রেটেড হয় কেন? মানুষ ফ্রাস্ট্রেটেড হতে পারে অনেক কারণে, ফিনান্সিয়াল কারণে মানুষ ফ্রাস্ট্রেটেড হতে পারে, এটা একটা কারণ। কিন্তু সুইসাইড তার না, সমাধান না, তাকে চেষ্টা করতে হবে। আচ্ছা, এবার আরো একটা কারণে ফ্রাস্ট্রেট হয়, সেটা হচ্ছে মানে তোমার ফিনান্সিয়াল কোনো কারণ নাই, তুমি তারপর ফ্রাস্ট্রেট। কখন এটা হয় কেউ কেউ কি বলতে পারবে? একটু জাস্ট আলোচনা করছি বাইরের কিছু বিষয়, এটা তো আমরা পড়া কমপ্লিট হয়েই যাবে, অনলাইনে আছি, কমপ্লিট হয়ে যাবে। ফিনান্সিয়ালি সাকসেসফুল হওয়ার পরও তুমি ফ্রাস্ট্রেটেড হয়ে লোনলিনেস, যাও কেন? আচ্ছা, লোনলিনেস, হ্যাঁ লোনলি, ডিপ্রেশন। ডিপ্রেশন বা ফ্রাস্ট্রেশন, হ্যাঁ লোনলিনেস এর কারণে আসতে পারে, কিন্তু লোনলিনেসও কিন্তু অতটা তোমার ফিল হয় না যত সময় না তুমি অ্যাডিক্টেড না হও, ঠিক আছে? অ্যাডিকশন যেটা আর কি, নেশাসক্ত। কোন একজন মানুষের অনেক টাকা হয়ে গেল, সে কি হয়ে গেল, সে তারপর নেশাসক্ত হয়ে গেল, তাই তো? সে নেশা করা শুরু করলো। তা এই ঠিক একই কারণে আমাদের হচ্ছে চেস্টার ব্যারিংটন কি হয়েছিল, লিঙ্কিং পার্কের যে হচ্ছে মেইন যে ভোকালিস্ট ছিল, তার একজন বন্ধু এবং সে দুজনেই হচ্ছে কি নেশা করত, ঠিক আছে? নেশা করতো যেহেতু, এই কারণে তার তার আরেকটা বন্ধু প্রথমে সে সুইসাইড করে, তারপর সে সুইসাইড করার বেশ কিছুদিন পরে আমাদের আমাদের যে ফেভারিট সিঙ্গার সেও সুইসাইড করে। কিন্তু এটা কিন্তু সমাধান হওয়া উচিত ছিল না, তাই তো? যেহেতু ইন দা এন্ড এটা আমরা হঠাৎ করে এটা আসলো, আমরা একটু আলোচনা করলাম এই বিষয়ে। ওকে, লাইফের মেইন শিক্ষা কিন্তু এই যে আমরা এখন গ্রামার শিখছি এটা না, লাইফের মেইন শিক্ষা হচ্ছে আমরা গতদিন ক্রিয়েটিভ রাইটিং এ দেখছিলাম যে কিভাবে সুন্দরভাবে মানে বাঁচা যায়, আর বাঁচা কিন্তু সুন্দরভাবে বাঁচতে পারা কিন্তু একটা আর্ট। হ্যাঁ, আর্ট অফ লিভিং। তা আমাদের সবাইকে আর্ট অফ লিভিংটা অ্যাচিভ করতে হবে। আমি চেষ্টা করছি, আসলে কতদূর পারছি জানি না, সবাই আসলে চেষ্টা করা উচিত, ঠিক আছে? এটাই হচ্ছে ব্যাপার। আচ্ছা, এবার তাহলে যেটা হলো, তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছি যে অ্যাট দ্য এন্ডও আমরা বসাতে পারছি কোন একটা সিকোয়েন্স বোঝানোর ক্ষেত্রে, আবার ইন দ্য এন্ডও বসাতে পারছি, ঠিক আছে? ওকে, এরপর হচ্ছে অ্যাট দ্য 11th আওয়ার হি কেম টু মি উইথ দ্য রিকোয়েস্ট আই কুড নট এন্টারটেইন ইট। আচ্ছা, তাহলে যেটা হচ্ছে এটাও ঠিক একইভাবে হলো, অ্যাট দ্য 11th আওয়ার অবশেষে জাস্ট মিনিং অনুযায়ী আমরা এটা প্রকাশ করলাম। ওকে, এবার দেখা যাক রুল নাম্বার 15-এ। ওকে, রুল নাম্বার 15-এ। আচ্ছা, আর যেহেতু আমরা এই যে ডিপ্রেশন বা এগুলো নিয়ে কথা বললাম, আরেকটু ব্যাপারে আসি, সেটা হচ্ছে ইকোনমির ভাষায় মানে অর্থনীতির ভাষায় দুইটা ব্যাপার আছে, একটা হলো ইকোনমিক ফ্রিডম, আর একটা হচ্ছে তোমার ইকোনমিক সলভেন্সি। এই দুইটা বিষয় কি তোমরা বুঝো? আচ্ছা, ইকোনমিক ফ্রিডম হচ্ছে, আচ্ছা ইকোনমিক সলভেন্সিটা হচ্ছে তোমার টাকা পয়সা আছে, তোমার দিব্যি চলে যাচ্ছে, কিন্তু তুমি ইচ্ছা করলে একটা গাড়ি কিনতে পারছো না, হঠাৎ করে। এটা হচ্ছে তোমার ইকোনমিক সলভেন্সি। কিন্তু তোমার দৈনন্দিন জীবন চলে যাচ্ছে ঠিক মতো, তোমার কিছু সঞ্চয় চলছে, তুমি ঠিক মতো কাজ কাম করছো, সবই ঠিক আছে, এটা হচ্ছে তোমার ইকোনমিক সলভেন্সি। তোমার খুব একটা কষ্ট দিন যাচ্ছে না। আর ইকোনমিক ফ্রিডম হচ্ছে তুমি ইচ্ছা মতো, সাপোজ বিল গেটস মানে মানে তারপর হচ্ছে মার্ক জাকারবার্গ, এদের হচ্ছে কি, এদের হচ্ছে ইকোনমিক ফ্রিডম আছে, তাই তো? তারপর জেফ বেজোস, এদের হচ্ছে ইকোনমিক ফ্রিডম আছে, এরা যা ইচ্ছে তাই করতে পারছো টাকা দিয়ে, মানে তুমি তোমার টাকা আছে, তুমি যা ইচ্ছে তাই করতে পারছো। এখন কথা হলো, আমরা সাধারণত লাইফে ইকোনমিক সলভেন্সি, এখন মানে ডিপ্রেশন কিন্তু ইকোনমিক সলভেন্সিতে আসে না খুব একটা, ঠিক আছে? আমরা আমাদের দৈনন্দিন জীবনে মানে সেইভাবে যদি মেনটেন করতে পারি সবকিছু, তারপর কিন্তু ডিপ্রেশন আসে না। কিন্তু ডিপ্রেশন আসে, তারপর তোমার মনে হতে পারে আহারে ও একটা হচ্ছে ফেরারি চালাচ্ছে, আমি চালাতে পারছি না। হ্যাঁ, একটা ডিপ্রেশন আসতে পারে, কিন্তু এর জন্য নিশ্চয়ই তুমি সুইসাইড করতে যাচ্ছ না। কিন্তু বা অন্যের অনেক টাকা আছে, তুমি তার জন্য নিশ্চয়ই সেই দুঃখে সুইসাইড করতে যাচ্ছ না, কারণ তোমার ইকোনমিক সলভেন্সি আছে। আর ইকোনমিক ফ্রিডমটা হচ্ছে কি, ইকোনমিক ফ্রিডমটা ভালো। ইকোনমিক ফ্রিডমে তুমি যদি পজিটিভলি কাজে লাগাতে পারো, প্রচুর টাকা পয়সা হয়ে যায়। সাপোজ ওই যে বিল গেটস বা এদের এখন প্রচুর টাকা পয়সা হচ্ছে, বা মার্ক জাকারবার্গ, এরা কিন্তু এদের যে টাকা পয়সা প্রচুর হয়েছে, এটা কিন্তু এরা কি করছে, পজিটিভ উপায়ে কাজে লাগাচ্ছে।
এখন এরা যদি নেশাসক্ত হয়ে যায় তাহলে কিন্তু বিপদ হয়ে যায়। তাহলে ইকোনমিক ফ্রিডমও প্রয়োজন, ইকোনমিক সলভেন্সিও প্রয়োজন। তবে ইকোনমিক ফ্রিডম হয়ে গেলে অনেকেই মানে বিপথে চলে যায়। হ্যাঁ, আর তখনই এই যে চেস্টার ব্যানিংটন যে আকাশটা করলো, আমি আকাশই বলবো কারণ সে আমার অনেক ফেভারিট একটা সিঙ্গার ছিল। ঠিক তখন কি করলো সে, নেশাসক্ত হয়ে গেল, বিভিন্ন যে নেশা আস্তে আস্তে বিভিন্ন হিরোইন বা বিভিন্ন জিনিস অল্প অল্প করে নেশা করা শুরু করলো। করতে করতে একসময় কি হলো, ফ্রাস্ট্রেট হয়ে গেল সে। তারও কিন্তু ইকোনমিক ফ্রিডম ছিল, তাই তো? তাহলে আমরা দেখতে পাচ্ছি যে লাইফে সুখী হতে গেলে আসলে খুব বেশি টাকার দরকার হয় এমনটা নয়, সলভেন্সি থাকলে হয় আর ইকোনমিক ফ্রিডম থাকলে ভালো হয়। কিন্তু যখন ইকোনমিক ফ্রিডম চলে আসবে তখন আমাদের কি করতে হবে, তখন আমাদের নিজেদেরকে কন্ট্রোল করতে হবে। তখন আমরা বিল গেটস বা হচ্ছে মার্ক জাকারবার্গ যারা আছে এরা কিন্তু মানুষের কল্যাণে তাদের অধিকাংশ টাকা পয়সা ব্যয় করে, নিশ্চয়ই তোমরা জানো। আমরা দান বা এইগুলার মাধ্যমে নিজেদের বা জাকাত দেওয়ার মাধ্যমে নিজেদের কি মনে শান্তি ফিরিয়ে আনতে পারি, তাই তো? ওকে, এবার রুল নাম্বার 15 এ ফিরে আসি। দেখো রুল নাম্বার 15 যেটা বলেছে, টু অলসো অ্যাজ ওয়েল এ, আচ্ছা তাহলে এইগুলো আমরা কখন ব্যবহার করতে পারি? তাহলে এগুলো অর্থ হচ্ছে আরো, আরো কোনো কিছু ঘটতে পারে, অধিক ঘটনা বা বস্তুকে উল্লেখ করার পর এই লিঙ্কারগুলো ব্যবহৃত হয়। তবে অলসোকে সেন্টেন্সের শুরুতে, মাঝে, এমনকি শেষে ব্যবহার করা যায়। আচ্ছা, হি নিডস আ পেন, হি অলসো নিডস আ বুক। আচ্ছা, এখন যে ব্যাপারটা ঘটছে যে টু বা অ্যাজ ওয়েল এজ, টু বা অ্যাজ ওয়েল সাধারণত সেন্টেন্সের লাস্টে বসে, আর অলসো সাধারণত সেন্টেন্সের যে কোনো পর্যায়ে অর্থাৎ ফার্স্টে, মিডলে অথবা লাস্টেও আমরা বসাতে পারি। আচ্ছা দেখো, করিম ইজ আ গুড স্টুডেন্ট, রহিম ইজ অলসো আ গুড স্টুডেন্ট, হি ইজ গোয়িং টু স্কুল টুডে, হি ক্যান গো অ্যাজ ওয়েল। দেখো এখানে অ্যাজ ওয়েলটা লাস্টে ইউজ হয়েছে। আবার হি ইজ আ সিঙ্গার, হি ইজ অ্যান অ্যাক্টর টু, দেখো টুটা লাস্টে ইউজ হয়েছে। তাহলে পরীক্ষায় যদি কখনো কোনো ভার্সিটি অ্যাডমিশনে বা কোথাও যদি টুটা ফার্স্টে দিয়ে দিই, নিশ্চয়ই সেন্টেন্সটা কারেক্ট হবে না। বা অ্যাজ ওয়েলটা ফার্স্টে দিয়ে দিই, নিশ্চয়ই সেই সেন্টেন্সটা কারেক্ট হবে না। আশা করি ব্যাপারটা বুঝতে পারছো। আচ্ছা, এবার রুলস নাম্বার 16 এ আসি। দেখো রুল নাম্বার 16 এ কি বলেছে, অ্যাট প্রেজেন্ট, অ্যাট দ্য প্রেজেন্ট টাইম, প্রেজেন্টলি, নাওএডেজ। আচ্ছা, এগুলো অর্থ হচ্ছে বর্তমানে বা আজকাল, বর্তমান সময় ঘটছে এমন বোঝাতে এই লিঙ্কার্সগুলো ব্যবহৃত হয়। আচ্ছা, অ্যাট প্রেজেন্ট দ্য কন্ডিশন অফ দ্য ফার্মার্স ইজ নট গুড অ্যাট অল। এখন তাহলে এইগুলো আমরা কখন ব্যবহার করব? এগুলো হচ্ছে যদি বর্তমানে বা বর্তমানে, আজকাল, ঠিক আছে, এইগুলো যদি আমরা পেয়ে থাকি সেক্ষেত্রে আমরা হচ্ছে অ্যাট প্রেজেন্ট ইউজ করতে পারি। যেমন আজকে যে পরীক্ষায় আমি সম্ভবত নাও বা অ্যাট প্রেজেন্ট বা এই টাইপের কিছু ওয়ার্ড হয়তো ইউজ করেছিলাম, যদিও লিঙ্কার হিসেবে ইউজ করিনি, জাস্ট সেন্টেন্সের লাস্টে ইউজ করেছিলাম। তাই এগুলো লিঙ্কার হিসেবে ইউজ হতে পারে। আমরা দেখতে পাচ্ছি যে আমেরিকাতে বর্তমানে হচ্ছে যে রেশিয়াল যে সেগ্রিগেশন সেটা কি বেড়ে যাচ্ছে, তাই তো? তা আমরা সেক্ষেত্রে অ্যাট প্রেজেন্ট বা নাওএডেজ এগুলো ইউজ করতে পারছি কোন একটা সেন্টেন্স লিখতে গেলে এভাবে। আচ্ছা, তাহলে হচ্ছে অ্যাট প্রেজেন্ট দ্য কন্ডিশন অফ দ্য ফার্মার্স ইজ নট গুড অ্যাট অল, অ্যাট প্রেজেন্ট ওমেন কন্ট্রিবিউট টু দ্য সোসাইটি রিমার্কেবলি। ওকে, তারপর হচ্ছে হি ইজ ওয়েটিং ফর মি ফর আ লং টাইম, সো আই হ্যাভ টু মিট হিম প্রেজেন্টলি। ঠিক আছে, ঠিক এই তাহলে এইভাবে এগুলো ব্যবহার করবে রুল নাম্বার 16 এ। ওকে, এবার হচ্ছে রুল নাম্বার 17 এ। আচ্ছা, রুল নাম্বার 17 এ যেটা আছে, দেখো ফার্স্টলি, তারপর হচ্ছে সেকেন্ডলি, থার্ডলি, এগুলোর অর্থ হচ্ছে প্রথমত, দ্বিতীয়ত। আচ্ছা, যেটা আমি ফার্স্টেও বলছিলাম ওই যে সিকোয়েন্স, সিকোয়েন্স ইউজ করতে গেলে সেক্ষেত্রে আমরা হচ্ছে অ্যাট দ্য 11th আওয়ার এগুলো ইউজ করছি, মানে সবার শেষে বোঝাতে গেলে। কিন্তু যদি আমরা প্রথমত, দ্বিতীয়ত, সেকেন্ডলি, মানে কথার মধ্যেও, ইংরেজি কথার মধ্যেও বা আমাদের রাইটিং এর মধ্যেও যদি আমরা কোনো কিছু পয়েন্ট বাই পয়েন্ট বোঝাতে চাই সেক্ষেত্রে আমরা সাধারণত ধারাবাহিকভাবে বা সিকোয়েন্স বোঝানোর ক্ষেত্রে ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি এগুলো ইউজ করতে পারি। আর লাস্টে তো অ্যাট দ্য 11th আওয়ার বইগুলো ইউজ করছি। তা যেটা আছে এখানে সেন্টেন্স, দেয়ার আর মেনি ওয়েজ টু সলভ দ্য ফুড প্রবলেম ইন বাংলাদেশ। আচ্ছা, বাংলাদেশের ফুড প্রবলেম সলভ করার অনেক উপায় আছে। এখন তুমি সাপোজ এটা যদি ক্রিয়েটিভ রাইটিং এ লিখতে বা ফ্রি হ্যান্ড রাইটিং এ লিখতে তাহলে কি হতো, যে সাপোজ এটাকে বলে আমাদের টপিক সেন্টেন্স। টপিক সেন্টেন্স এমন একটা সেন্টেন্স হয় যে সেন্টেন্সটা বাকি সেন্টেন্স গুলো দ্বারা প্রুফ করতে হয়। যে তুমি একটা বাক্য বললে, একটা কথা বললে, এই কথাটা কেন বললে, এর পিছনে নিশ্চয়ই কোনো লজিক আছে। তা সেই যে প্রথম বাক্যটা প্রমাণ করার জন্য পরের বাক্যগুলো আমরা লিখি। আর পরের বাক্যগুলো যখন আমরা লিখব তখন আমরা সেক্ষেত্রে সিকোয়েন্স অনুযায়ী ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি এই শব্দগুলো ইউজ করতে পারি। যেমন দেয়ার আর মেনি ওয়েজ টু সলভ দ্য ফুড প্রবলেম ইন বাংলাদেশ। ফার্স্টলি,
উই মাস্ট সাস্টেইন প্রেজেন্ট প্রোডাকশন অফ ফুড, মানে বাংলাদেশের খাদ্য সমস্যা দূর করার অনেক উপায় আছে। প্রথমে উই মাস্ট সাস্টেইন দ্য প্রেজেন্ট প্রোডাকশন অফ ফুড, প্রথমে অবশ্যই আমাদের যে বর্তমান প্রোডাকশন আছে, যে বর্তমান খাদ্য উৎপাদন ব্যবস্থা আছে সেটাকে বজায় রাখতে হবে, সেই সীমাটা বজায় রাখতে হবে। সেকেন্ডলি, তারপর উই মাস্ট কন্ট্রোল দ্য র্যাপিড পপুলেশন গ্রোথ, তারপর হচ্ছে আমাদের কি করতে হবে, আমাদের হচ্ছে অবশ্যই দ্রুত যে জনসংখ্যার যে বৃদ্ধি এটাকে বজায় রাখতে হবে। থার্ডলি হচ্ছে তৃতীয়ত, স্টেপস শুড বি টেকেন এগেইনস্ট দ্য ফ্র্যাগমেন্টেশন অফ ল্যান্ড, তৃতীয়ত আমাদের হচ্ছে যে জমি বা যে ল্যান্ড আছে, জমি যে আছে সেই ল্যান্ডগুলোকে আমরা খণ্ড খণ্ড আকারে ভাগ করতে পারি, ফ্র্যাগমেন্ট করতে পারি। মানে হচ্ছে গ্রামে হয়তো দেখেছো যে জমি হচ্ছে কি করে ভাগ করে নেয়, আইল দিয়ে ভাগ করে নেয়, তাই তো, ফ্র্যাগমেন্ট করতে পারি। ফোর্থলি, চতুর্থত, মডার্ন অ্যান্ড সায়েন্টিফিক মেথড অফ কাল্টিভেশন শুড বি ইন্ট্রোডিউসড, আমরা যে আধুনিক যে এবং বৈজ্ঞানিক উপায়ে যে প্রক্রিয়াগুলো রয়েছে, যে উপায়গুলো রয়েছে চাষাবাদের, সেইগুলো হচ্ছে আমাদের কৃষি ব্যবস্থায় আমরা সংযুক্ত করতে পারি বা ইন্ট্রোডিউস করতে পারি। ওকে, এবার হচ্ছে রুল নাম্বার 18 আছে, বাট তারপর হচ্ছে অন দ্য আদার হ্যান্ড, অন দ্য কন্ট্রারি, ইনস্টিড অফ দ্যাট, তারপর হচ্ছে হোয়ার অ্যাজ, ইন কন্ট্রাস্ট। আচ্ছা, এইগুলো কখন বসছে? কিন্তু বা অন্যদিকে এগুলো বোঝালে সাধারণত এগুলো বসছে। আচ্ছা, আচ্ছা আমি এখানে অনেক রুল আছে, সম্ভবত সবগুলো রুল আজকে শেষ করতে পারবো না, এখানে কেবল হাফও হয়নি। সমস্যা নেই, আমি হয়তো আজকে 25 পর্যন্ত রুলগুলো পড়বো, ঠিক আছে? তোমরা নেক্সট পরীক্ষা 25 পর্যন্তই হবে, মানে 1 to 25, মানে আগের গুলো রিভাইজ দিবে 9 পর্যন্ত যেগুলো ছিল, আর আজকে যে 1 to 25 পর্যন্ত পড়বো সেগুলো রিভাইজ দিবে, তার উপর আমি নেক্সট এক্সামটা নিব এই কানেক্টরস এর উপর। আচ্ছা, এবার রুল নাম্বার 80, হ্যাঁ, রুল নাম্বার 18 যেটা বলছে যে বাট অন দ্য আদার হ্যান্ড, অন দ্য কন্ট্রারি, ইনস্টিড অফ দ্যাট, হোয়ারএজ, ইন কন্ট্রাস্ট। আচ্ছা, যে ব্যাপারটা হচ্ছে যে যদি অপোজিট অর্থাৎ বিপরীত কোনো স্টেটমেন্ট প্রকাশ করে থাকে বা আলাদা কোনো স্টেটমেন্ট প্রকাশ করে থাকে, সেক্ষেত্রে সাধারণত আমরা এই কানেক্টরগুলো ইউজ করতে পারি। আচ্ছা, যেমন আই এক্সপেক্টেড ইউ দ্যাট ডে বাট ইউ ডিড নট কাম, আমি তোমাকে সেদিন আশা করেছিলাম তুমি আসবে কিন্তু তুমি আসোনি। ওকে, তাহলে যেহেতু এই বাক্যটার একটা বিপরীত স্টেটমেন্ট হচ্ছে এইটা, সে কারণে আমরা বাট এই কানেক্টরটা ইউজ করলাম। তাহলে আবারও বলছি যে কানেক্টর খুবই ইজি একটা জিনিস, যদি আমরা এই কানেক্টরের মিনিংগুলো মনে রাখি এবং প্রথম যে সেন্টেন্সটার মিনিংটা বুঝতে পারি, সেই অনুযায়ী পরের সেন্টেন্সের আগে কানেক্টরগুলো আমরা বসাতে পারি। হি ইজ পুয়ার whereas his own brother is a rich businessman, দেখা যায় এটা সাধারণত কেউ একজন গরিব হলে তার ভাইও গরিব হওয়ার কথা, কিন্তু দেখা যাচ্ছে সে গরিব কিন্তু তার ভাই অনেক ধনী। আচ্ছা, আই ডু নট লাইক হিম বাট হি লাইকস মি ভেরি মাচ, তাহলে টোটালি অপোজিট, তাই তো? তাহলে সেক্ষেত্রে আমরা বাট, অন দ্য আদার হ্যান্ড, অন দ্য কন্ট্রারি, ইনস্টিড অফ দ্যাট, হোয়ারএজ, ইন কন্ট্রাস্ট এগুলো ইউজ করবো। তাহলে একটু ভালোভাবে এগুলো রিভাইজ দিবে যাতে নেক্সট পরীক্ষায় ভালো একটা রেজাল্ট করতে পারো, নেক্সট অনলাইন টেস্টে। আচ্ছা, এবার হচ্ছে রুল 19-এ। আচ্ছা, রুল 19-এ আছে দেখো, আদারওয়াইজ, তারপর হচ্ছে লেস্ট, হ্যাঁ ঠিক আছে, এগুলোর অর্থ হচ্ছে অন্যথায় বা পাছে। আচ্ছা, এগুলো এই বাংলা অর্থ দিয়ে আমরা ঠিক বুঝবো না, আমরা সেন্টেন্স পড়লে বুঝবো। আচ্ছা আচ্ছা, এই বাক্যটা একবার তবুও পড়ি দেখি। একটি ঘটনা না ঘটলে, অন্য একটি কাজ না হলে, অপর ঘটনাটি ঘটে বা ঘটতে পারে এমন বোঝাতে দুটি ঘটনার কাজের মধ্যে এই ধরনের নিকট হতে। আচ্ছা, এই বাংলা এত ক্রিটিক্যাল করে বোঝার দরকার নেই, আমরা জাস্ট সেন্টেন্সটা পড়ি ইংলিশ। খুবই মানে জনপ্রিয় একটা সেন্টেন্স ছিল, সেটা হচ্ছে ওয়াক ফাস্ট লেস্ট ইউ শুড মিস দ্য ট্রেন, অর্থাৎ তাড়াতাড়ি হাঁটো অন্যথায় বা পাছে তুমি ট্রেনটা মিস করবে। এখন এটা খুবই ইম্পর্টেন্ট, এটা হচ্ছে ভার্সিটি অ্যাডমিশনেও আসে এবং এইচএসসি পরীক্ষাতে তো আসেই। সেটা হচ্ছে যদি আমরা হচ্ছে লেস্ট ইউজ করি, সেক্ষেত্রে পরবর্তীতে আমরা হচ্ছে শুড ইউজ করতে হচ্ছে। লেস্ট এই কানেক্টর ইউজ করলে আমরা পরে শুড ইউজ করতে হচ্ছে। তাহলে যদি কোনো সময় আমরা পরীক্ষার কোশ্চেন পেপারে দেখি যে শুড আছে, তাহলে নিঃসন্দেহে তার আগের গ্যাপ থাকলে সেখানে আমাদের কি বসছে, লেস্ট বসছে। আচ্ছা, তাহলে আশা করি বুঝতে পেরেছো। আবার এখানে দেখো, ডু ইট ইন টাইম আদারওয়াইজ ইউ উইল বি পানিশড, এটা তাড়াতাড়ি করো অন্যথায় তোমাকে পানিশমেন্ট দেওয়া হবে, তাই তো? তাহলে এখানে কিন্তু কোনো শুড ছিল না,
যেহেতু শুট ছিল না, এখানে যদি গ্যাপ থাকতো আমরা এখানে আদারওয়াইজ বসাতে পারতাম। আশা করি রুল নাম্বার 19টা বুঝতে পেরেছো। এটা একটু বেশি বেশি দেখো, এগুলো পরীক্ষায় প্রায় আসে রুল নাম্বার 19 থেকে। আচ্ছা, বলছে রুল নাম্বার 20-তে আসো। আচ্ছা, রুল নাম্বার 20-তে আছে for instance, for example, such as, like, namely, that is to say। আচ্ছা, এখানে সাধারণত কানেক্টর ইউজার ক্ষেত্রে যেটা আমি মনে করি যে তোমরা সহজ হিসাবে for instance, for example, such as এগুলা ইউজ করতে পারো, ঠিক আছে। কিন্তু তারপর আমি বলবো তোমাদের টার্গেট কিন্তু শুধুমাত্র এই যে এইচএসসি তে সবগুলো অ্যান্সার করতে পারবে এটাই না। তোমাদের টার্গেট এখানে যারা আছে সবাই ভালো স্টুডেন্ট এবং সবাই প্রথম সারির কলেজের স্টুডেন্ট। তা আমি বলবো যে তোমাদের টার্গেট থাকবে সম্পূর্ণটা একটু অন্যান্য যে এক্সাম্পলগুলো আছে সেগুলো একটু দেখা। কারণ এগুলো এখন থেকে যদি দেখে রাখো তাহলে পরবর্তীতে কোশ্চেন অ্যান্সার সলভ করতে সহজ হবে। সাধারণত প্রথম 2 থেকে 3টা বেশি ইম্পর্টেন্ট, এগুলো সব জায়গায় খাটানো যায়, কিন্তু সেই সাথে আমরা অন্যগুলো একটু দেখে রাখবো। না হলে হয় কি, যখন পরবর্তীতে এমসিকিউ বা অন্য কিছুতে অ্যাটেন্ড করতে যাও তখন একটু কোশ্চেন ঘুরিয়ে দিলে তখন ঝামেলায় পড়ে যাবে। না হলে এই কারণে আমি বলবো যে সবগুলো একটু দেখে রাখবে। আর একটু শিখে রাখলে ভালোই তো। অবসর সময় এখন বাসায় জাস্ট সময়টা পড়ালেখার পেছনে যদি আমরা দিই ভালোই হয়। ওকে, তা যেটা বলছিলাম যে ফর ইনস্ট্যান্স এগুলো অর্থ কি, উদাহরণস্বরূপ কোনো কিছু উদাহরণ হিসেবে ব্যবহার করতে যদি চাও সেক্ষেত্রে আমরা ফর ইনস্ট্যান্স, বা আমরা যখন ইংলিশে কারোর সাথে স্পিক করবো, ইংলিশে যদি কারোর সাথে কথাও বলতে চাই সেক্ষেত্রে যদি আমরা ফর ইনস্ট্যান্স, ফর এক্সাম্পল এই শব্দগুলো ইউজ করি তাহলে আমাদের কথাটা অনেক সুন্দর শোনায়। বা রাইটিং এর ক্ষেত্রেও এগুলো আমরা ইউজ করতে পারি। আচ্ছা, দেখো, পিপল অফ দ্য ডেভেলপিং কান্ট্রি ডু নট এনজয় দেয়ার বেসিক রাইট সাচ অ্যাজ ফ্রিডম অফ মুভমেন্ট, ফ্রিডম অফ স্পিচ, এটসেট্রা। আচ্ছা, এখানে যদি গ্যাপ থাকতো তাহলে আমরা সাচ ইউজ করতাম, মানে হচ্ছে উদাহরণস্বরূপ, তাই তো, উদাহরণ দেওয়া যাবে, এখানে ফর ইনস্ট্যান্স ইউজ করতে পারতাম। আচ্ছা, একটা মজার ব্যাপার হচ্ছে সাচ ইউজ করলে আর কমা ইউজ করা লাগছে না, কিন্তু যদি আমি এখানে ফর ইনস্ট্যান্স ইউজ করতাম বা ফর এক্সাম্পল ইউজ করতাম তাহলে সেক্ষেত্রে আমাকে অবশ্যই এটা ওই যে এর আগে আমি তোমাদেরকে শিখিয়েছিলাম সেটা হচ্ছে অ্যাপোজিশন, ঠিক আছে, অ্যাপোজিশনের মতো, কিন্তু সেক্ষেত্রে আমাদের কমা ইউজ করতে হতো। অর্থাৎ ফরের আগে ফর ইনস্ট্যান্স বা ফর এক্সাম্পল যদি সেন্টেন্সের মাঝে বসতো তাহলে ফরের আগে একটা কমা বসতো, আর ইনস্ট্যান্সের পরে একটা কমা বসতো, বা এক্সাম্পলের পরে একটা কমা বসতো। কিন্তু সাচ অ্যাজ বসালে আর এই কমার ঝামেলাটা থাকছে না। ওকে, তারপর হচ্ছে দেখো, বাংলাদেশ ইজ আ ডেভেলপিং কান্ট্রি, ইটস জিডিপি রেট ইজ গ্রোয়িং ভেরি ফাস্ট, ফর ইনস্ট্যান্স অর ফর এক্সাম্পল। দেখো এখানে কিন্তু কমা ইউজ করেছে, আর যেটা একটা ফার্স্টে আছে এই কারণে আর প্রথমে এদের আগে আর কমা ইউজ করতে হয়নি। সেন্টেন্সের ফার্স্টে যেহেতু আছে, যদি সেন্টেন্সের মাঝে থাকতো তাহলে কিন্তু এইটা দুইটা কমার মধ্যে পৃথক করা থাকতো। আচ্ছা, ফর ইনস্ট্যান্স অর ফর এক্সাম্পল, ইট ইজ আর্নিং a huge amount of foreign currency from its various sectors, namely manpower, garments, and leather. That is to say, it has achieved a dramatic output from these sectors. Other sectors are also promising, like these sectors such as jute, handicrafts, shrimps, etc. Okay. এরপর হচ্ছে রুল নাম্বার 21-এ আসো। আচ্ছা, দেখো রুল নাম্বার 21-এ কি বলছে। আচ্ছা, আরেকটা সেক্টর, যেহেতু এটা অনেক আগের বই সে কারণে লেখেনি, আরেকটা সেক্টর আছে যেখান থেকে বাংলাদেশ এই মুহূর্তে প্রচুর টাকা আয় করছে। কেউ কি বলতে পারবা সেটা কি সেক্টর? কারো কি আইডিয়া আছে এই বিষয়ে? এগুলো সবই কিন্তু এই মুহূর্তে মানে হ্যাঁ, প্রেজেন্ট। এট প্রেজেন্ট, হ্যাঁ, এগুলো অধিকাংশই কিন্তু সেক্টরগুলো আপাতত এই যে করোনা, মানে যে করোনা প্যান্ডেমিকের কারণে, কোভিড-19 কারণে কিন্তু লকডাউনের কারণে কিছুটা আটকে আছে। তো একটা জিনিস আটকে নাই, কেউ কি বলতে পারবা যে সেটা কি, কোন সেক্টরটা বাংলাদেশে আটকে নাই? অনলাইন সেক্টর স্যার। হ্যাঁ, অনলাইন সেক্টর। বাংলাদেশের বিভিন্ন যে আইটি কোম্পানিগুলো আছে এই সেক্টরটা কিন্তু আটকে নাই, ঠিক আছে, তারা কিন্তু ঠিকই কাজ করে যাচ্ছে জি এবং যথেষ্ট রেমিটেন্স নিয়ে আসছে দেশের জন্য বিভিন্ন জায়গা থেকে। সেটা ফ্রিল্যান্সিং হতে পারে, ব্লগিং হতে পারে, বা ই কমার্স ওয়েবসাইট তৈরির মাধ্যমে হতে পারে, ওয়েব ডিজাইন বা ডেভেলপমেন্ট, অনেক কিছুর মাধ্যমে হতে পারে। ওকে, এবার হচ্ছে রুল নাম্বার 21-এ আসি। দেখো রুল নাম্বার 21-এ যেটা বলেছে, ফার্স্ট অফ অল, ইনিশিয়ালি, প্রাইমারিলি, in the beginning, at the start, in the first place। আচ্ছা, এগুলোর অর্থ হচ্ছে সর্বপ্রথম, ঠিক আছে। আচ্ছা, তা এগুলো কখন ইউজ করতে হবে নিশ্চয়ই বুঝতে পারছো, যে সবার আগে তোমাদের কি করতে হবে। সাপোজ সবার আগে আমাদের দায়িত্ব কি, ফার্স্ট অফ অল আওয়ার মেইন ডিউটি ইজ টু স্টাডি। সবার প্রথমে তোমাদের মেইন ডিউটি কি হবে, পড়ালেখা করা, অর্থাৎ তোমাদের এইচএসসি তে ভালো রেজাল্ট করা,
তারপর হচ্ছে কোন একটা ভার্সিটি অ্যাডমিশন, মানে কোন একটা পাবলিক ইউনিভার্সিটিতে নিজেকে হচ্ছে অ্যাডমিট করার চেষ্টা করা। এমনকি বর্তমানে কিন্তু প্রাইভেট ইউনিভার্সিটি যেমন ব্রাক বা নর্দার্ন বা হচ্ছে সরি ব্রাক বা নর্থ সাউথ, এখানেও যদি তুমি অ্যাডমিশন দিতে চাও সেটা কিন্তু যথেষ্ট টাফ হয়ে গিয়েছে। তা কোন একটা ভার্সিটিতে তোমাকে অ্যাডমিট করা, তা ফার্স্ট অফ অল তোমাকে এইগুলো করতে গেলে হচ্ছে তোমাকে ভালোভাবে পড়ালেখা করতে হচ্ছে, এসএসসি তে ভালো রেজাল্ট করতে হচ্ছে, এইচএসসি তে ভালো রেজাল্ট করতে হচ্ছে। তারপর তুমি যখন ভার্সিটিতে যাচ্ছ তখন সেখানে একটা ভালো সিজিপিএ রাখতে হচ্ছে। তারপরে নিজেকে প্র্যাকটিক্যাল লাইফে প্রুভ করতে হচ্ছে, ঠিক আছে? যেমন ওই যে একজন আছে না গুগলে, বাংলাদেশ থেকে মানে গুগলে হচ্ছে জব করতে গিয়েছেন, জাহিদ সোহেল বা এই টাইপের ওনার নাম সম্ভবত। তা উনি কিন্তু অনেক জাহিদ সরি সবুর। সরি জাহিদ সবুর, থ্যাংক ইউ কারেকশন করে দেওয়ার জন্য, জাহিদ সবুর। তা ওনার কোন একটা ভিডিও আমি অনেক আগে দেখছিলাম, তা আমি অবাক হয়ে দেখছিলাম যে বাংলাদেশের কিছু পত্রিকা, হ্যাঁ বাংলাদেশের কিছু পত্রিকা ওনার সম্পর্কে লিখেছিল কি, আমি নাম বলবো না, ওনার ভিডিওটা দেখলেই তোমরা দেখতে পাবে। উনি বেশ স্ক্রিনশট দিয়ে দেখিয়ে দিয়েছে পেপার পত্রিকাগুলো, সব পত্রিকা না, কিছু পত্রিকা, যে জাহিদ সবুরের কথা লিখেছিল যে উনি যে এই যে গুগলে চান্স পেয়েছে, তা উনাকে লিখেছে যে উনি হচ্ছে নাকি ব্যাক বেঞ্চার ছিল, ঠিক আছে? গুগলে যে উনি জব করছে, তা ওখানে অনেক পেপার হেডলাইন দিয়েছে যে ব্যাক বেঞ্চার ছেলেটি, বা মানে ব্যাক বেঞ্চার বলতে কি, মানে যে স্টুডেন্টটা পড়ালেখা অতটা করেনি, জাস্ট লাস্টের বেঞ্চ, অত পড়ালেখা দিকে অত মনোযোগী নয়, তাই তো? এমন স্টুডেন্ট সাধারণত। তা ওখানে অনেক পত্রিকা লিখেছিল যে ব্যাক বেঞ্চার স্টুডেন্টই বা ছাত্রটি আজকে গুগলের চাকরি করছে বা জব করছে, এই টাইপের। কিন্তু ব্যাপারটা কিন্তু সম্পূর্ণ মিথ্যা, ঠিক আছে? ব্যাক বেঞ্চার স্টুডেন্ট হয়ে গুগলে জব করছে উনি এমনটা না। উনি দেখা যায় যে উনি সম্ভবত বুয়েট থেকে কমপ্লিট করেছিলেন, এবং বুয়েটে অনেক ভালো একটা রেজাল্ট ছিল তার, সম্ভবত উনি প্রথম হয়েছিলেন। এবং এআইইউবি থেকে না, বুয়েট না। কি ছিল ওটা? বুয়েট এআইইউবি না, থেকে, আমেরিকান আমেরিকান ইউনিভার্সিটি থেকে। ও আচ্ছা, এআইইউবি থেকে, তাই তো? আউট অফ 4, জিপিএ 4 আউট অফ 4 ছিল। সিজিপিএ 4। হ্যাঁ, মানে টপার ছিল উনি, তাই তো? আচ্ছা হ্যাঁ হ্যাঁ জি স্যার। আচ্ছা। তা এআইইউবি সম্ভবত এটা একটা প্রাইভেট ইউনিভার্সিটি, তাই না? জি স্যার, হ্যাঁ, প্রাইভেট ইউনিভার্সিটি, এই এখানে যে দেখো, সিএসি অনেক মানে ভালো আর কি। হ্যাঁ হ্যাঁ, এই যে যেটা বলছিলাম যে প্রাইভেট ইউনিভার্সিটি তোমাদের যদি মনে হয় যে টাকা থাকলেই ভর্তি হওয়া যায়, এই কথাটা এখন আর সত্য নয়, ঠিক আছে? এই যে এআইইউবি অনেক নাম করা একটা ইউনিভার্সিটি, তারপর ড্যাফোডিল, তা এই যে ইউনিভার্সিটি, তারপর হচ্ছে ব্রাক, নর্থ সাউথ, এখান থেকে কমপ্লিট করে কিন্তু অনেক মানুষ অনেক বড় বড় জায়গায় চলে যাচ্ছে, তাই তো? তা সেক্ষেত্রে এই যে জাহিদ সবুরের কথা আমরা বলছিলাম, তা সেক্ষেত্রে ওনার কিন্তু আগে পড়ালেখাটা ঠিক ছিল, এখন পড়ালেখাটা কমপ্লিট করে শুধু তাই নয়, তার প্র্যাকটিক্যাল জ্ঞানও কিন্তু সে অর্জন করেছিল, তাই তো? আর গুগলে কিন্তু প্র্যাকটিক্যাল জ্ঞান অর্জন না করলে জব করা যায় না। তা আজকে পড়ালেখায় টপার হয়ে প্র্যাকটিক্যাল জ্ঞান রেখে তারপর কিন্তু এত ভালো একটা প্রতিষ্ঠানে সে জব করতে পারছে। তাহলে আমাদের ফার্স্ট অফ অল, যে কারণে কথা বলছিলাম, ফার্স্ট অফ অল উই হ্যাভ টু বি অ্যাটেন্টিভ টু আওয়ার স্টাডি। আচ্ছা, তাহলে আরো এক্সাম্পল গুলো দেখি কি বলেছে, দেখি। সাম স্টেপস শুড বি টেকেন টু কন্ট্রোল পপুলেশন ইন দ্য বিগিনিং। তারপরে হচ্ছে সাম স্টেপস শুড বি টেকেন টু কন্ট্রোল ট্রাফিক ইন ঢাকা সিটি। ওকে, ফার্স্ট অফ অল, এবার দেখো যেটা হচ্ছে ফার্স্ট অফ অল ইন দ্য ফার্স্ট, অথবা আমরা বলতে পারি ইন দ্য ফার্স্ট প্লেস এনি ভায়োলেশন অফ ট্রাফিক সিগন্যাল মাস্ট বি টেকেন সিরিয়াসলি। তারপর হচ্ছে ইনিশিয়ালি, অ্যাট দ্য স্টার্ট, তারপর হচ্ছে প্রাইমারিলি, ইন দ্য বিগিনিং। আচ্ছা, ইন দ্য বিগিনিং ইট মাইট বি ডিফিকাল্ট। ওকে, তাহলে আশা করি এটা বুঝতে পারলে যে ফার্স্ট অফ অল বা প্রাইমারিলি, ইন দ্য বিগিনিং আমরা কখন ইউজ করব। যেমন একটা ব্যাপার শেয়ার করি, এটা যেটা সেটা হচ্ছে অনেক স্টুডেন্ট দেখবা যে জাস্ট তোমার শেয়ার করছি, ফ্রিল্যান্সিং বা প্রোগ্রামিং এইগুলো করতে করতে জাস্ট তার পড়ালেখাটা ইগনোর করে। কিন্তু এটা কিন্তু করা ঠিক না, এটা করলে তোমার একুলো যেতে পারে, ওকুলো যেতে পারে। তোমার হচ্ছে কি পড়ালেখাটা আগে, বাকিটা পরে। ওকে, এবার হচ্ছে রুল নাম্বার 22 তে আসি। যেমন ওই জাহিদ সবুরি, ওনার কথাই মনে হয় শুনছিলাম যে ওনার সাথে অনেকেই প্রোগ্রামিং শিখতো এবং তারা পড়ালেখা করতো না। আবার উনি কি করতো, উনি প্রোগ্রামিংও শিখতো আবার পড়ালেখাও করতো, তাই তো? যার ফলে কিন্তু আজকে উনি ভালো একটা পজিশনে গিয়েছেন। আবার যারা শুধু প্রোগ্রামিং করেছিল কিন্তু ভালো মানে একাডেমিক পড়ালেখা ভালো করেনি, তারা কিন্তু ভালো জায়গায় যেতে পারলো না, তাই তো? তাহলে আমাদের একাডেমিক পড়ালেখাটা সবার আগে, অ্যাবভ অল অর ফার্স্ট অফ অল। ওকে, এরপর হচ্ছে রুল নাম্বার 22 তে আসি। দেখো, অলওয়েজ
usually, generally, as usual, most often, very often, frequently, sometimes, at times. ওকে, তাহলে এগুলোর অর্থ কি? দেখো, অলওয়েজ তো সর্বদা, ইউজুয়ালি মানে হচ্ছে আহ, সচরাচর, জেনারেলি মানে সচরাচর বা প্রায়, অ্যাজ ইউজুয়াল মানে হচ্ছে সাধারণ, মানে সাধারণত, অ্যাজ ইউজুয়াল মানে সাধারণত, মোস্ট অফেন মানে প্রায়, ভেরি অফেন মানে প্রায়, ফ্রিকোয়েন্টলি মানে প্রায়, সামটাইমস মানে মাঝে মাঝে, অ্যাট টাইমস মানেও মাঝে মাঝে। আচ্ছা, তা এইগুলো কখন বসছে? আচ্ছা, এইগুলো আসলে কোনো এখানে ওরা বলছে যে কোনো ব্যক্তি বা বিষয়ের প্রায় সত্য বা ঘটনা বৈশিষ্ট্য আচ্ছা, এগুলো আমরা সেন্টেন্স পড়ে আমরা বুঝবো, এই বাংলাটা করার দরকার নেই। বাংলা আমার কাছে আসলে মনে হয় যেন ঝামেলাপূর্ণ। মানে বাংলা সরি, ওভাবে বলতে চাইনি আসলে। মানে কিছু কিছু বাংলা বাক্য মানে শব্দ অর্থ করতে গেলে সেটা আরো বেশি কঠিন হয়ে যায়, ঠিক আছে? ওটার ইংলিশ যা আছে সেটাই বাংলা করে নেওয়াই ভালো। মানে বিদেশি শব্দকে দেশি শব্দ বানায় নেওয়াই ভালো কিছু কিছু ক্ষেত্রে। যেমন ওই যে সাইকেল, সাইকেলের বাংলা কি? কে বলতে পারবা? তো সাইকেলের বাংলা, হুম, মনে আছে? পড়েছো এটা? হ্যাঁ স্যার। দ্বিচক্রযান। এখন আমি যদি স্যার দ্বিচক্রযান, দ্বি চক্রযান। থাক। থাক। ফুটবলের বাংলা স্যার জানেন? ফুটবলের স্যার, ফুটবলের কি গোলক বা এই টাইপের কিছু নাকি? বলো তো কি? স্যার পদ ক্রীড়া কুণ্ডলী। ওরে বাবা, এ তো খেলার শখই মিটে যাবে। ওরে, পদ কি? আবার বলো, পদ ক্রিয়া। পদ ক্রীড়া কুণ্ডলী। আচ্ছা, পদ ক্রিয়া কুণ্ডলী। আচ্ছা, তাহলে ফুটবল ভাই ফুটবলই থাকবে, ওর আর বাংলা করার দরকার নেই। আবার এই যে চেয়ারের বাংলা তো জানো নিশ্চয়ই, কে দ্বারা, তাই না? এ দ্বারা। হ্যাঁ, তো এখন ওই আমি তাই বলছিলাম যে কিছু শব্দ আসলে বিদেশি শব্দ বাংলা শব্দ হিসাবেই আমরা ইউজ করছি, ওটাই করা ভালো। ঠিক একইভাবে এখানে এরা যে ব্যাখ্যাটা দিয়েছে, ঠিক আছে, এই ব্যাখ্যাটা আচ্ছা, এই করতে গেলে উদ্ভট টাফ হয়ে যায়। বাংলাগুলো কোথায় পাওয়া যায়? ডিকশনারি নিবা, এগুলো? বাংলা ডিকশনারি, সেখানে পাবা। সমস্যা কি? না, ওইখানে বাংলা সেই একাডেমি। একই মনে হয় লেখা। তাহলে ওনারা ডেভেলপ করেছে। এখন আর ওই আগের গুলা হচ্ছে দেয় না। যেমন হচ্ছে এই যে দ্বিচক্রযান, আমি যদি বলি যে দ্বিচক্রযান চালাইয়া বাড়িতে ফেরত আসিলাম, ওই যে সাধু আর ইয়া মিলায়, চলিত মিলায়, তাহলে তো সমস্যা হয়ে যাবে, চলিত। গুরুচণ্ডালী দোষ হয়ে যাবে। তা আমরা ইংলিশ জি যেটা স্যার। আছে সেটাই রাখি। তা এই যে এরা যে ব্যাখ্যাটা দিয়েছে, আমি বলি, আমি কিন্তু এই যে সবসময় নোট করি না, ঠিক আছে? আমি বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করে হচ্ছে শিট তৈরি করি। বা যদি মনে হয় যে কিছু নোট করা উচিত, সেক্ষেত্রে আমার নিজের কিছু নোট দিয়ে দিই। বা যদি কখনো বই লিখি, সেক্ষেত্রে হচ্ছে আমার লেখা বইয়ের মধ্যে নিজের কথাগুলো দিয়ে দিব। তা এখানে এই যে ব্যাখ্যাটা দিয়েছে, এই ব্যাখ্যাটা অনেক টাফ হয়ে গিয়েছে আমার মতে। এই ব্যাখ্যাটা পড়ার দরকার নেই। আমরা জাস্ট দেখি যে অলওয়েজ, ইউজুয়ালি, জেনারেলি এইগুলো আমরা কখন ইউজ করব? যদি সচরাচর বা গতানুগতিক কোনো কাজ, গত গত সরি, গতানুগতিক না, গতানুগতিক হচ্ছে অন্য একটা ব্যাপার হবে। যদি সচরাচর কোনো একটা কাজ বুঝাই বা মাঝে মাঝে কোনো একটা কাজ বুঝাই, সেক্ষেত্রে আমরা সেন্টেন্সের মিনিং অনুযায়ী আমরা এগুলো ইউজ করতে পারবো। আই ডু নট লাইক হিম বাট হি কামস হিয়ার ফ্রিকোয়েন্টলি। তাহলে যেটা হচ্ছে, আই ডু নট লাইক হিম বাট হি কামস হিয়ার ফ্রিকোয়েন্টলি, কিন্তু সে প্রায় বা মাঝে মাঝে এখানে আসে। এটা জাস্ট সেন্টেন্স পড়ে তোমাকে বুঝতে হবে। আচ্ছা, তারপর হচ্ছে, নাথিং ক্যান কিওর হিম, হি টেকস ড্রাগস ফ্রিকোয়েন্টলি। আসলে এই যে চেস্টার ব্যানিংটনকে কিছুই কিওর করতে পারলো না, তাই না? এই যে আরো কত সুন্দর সুন্দর গান সে আমাদের উপহার দিতে পারতো, কিন্তু সে চলে গেল জাস্ট এই একটা সমস্যার কারণে। ওকে, আসলে মানুষের লাইফ অনেক আনসার্টেন, কিন্তু একটু চেষ্টা করতে পারতো সে। তারপরে যে যে সুশান্ত কুমার রাজপুত বা এই টাইপের যে নাম, সুশান্ত রাজপুত সম্ভবত, উনি অবশ্য সম্ভবত ড্রাগ অ্যাডিক্টেড ছিল না, কিন্তু উনার যে অ্যাসিস্ট্যান্ট একটা মহিলা ছিল, একটা মেয়ে, সে সম্ভবত ড্রাগ অ্যাডিক্টেড ছিল, এবং সম্ভবত সে অ্যাডিক্টেড থাকা অবস্থায় নাকি ছাদ থেকে পড়ে সুইসাইড করে মারা গিয়েছে বা এই টাইপের সম্ভবত পেপারের কি একটা পড়লাম। এই বিষয়ে কি জানো? স্যার জানো ওটা মনে হয়। ওটা শুনছিলাম স্যার যে হুম, গত 6 মাসে 7টা ফিল্মে সাইন করছিল, কিন্তু পরে আবার বাদ দিয়ে দিছে সব থেকে। তাই না? এই কারণে নাকি ঝামেলা হয়েছিল আর ডিপ্রেশনে ও, ছিল। এটা কি সুশান্ত রাজপুত? জি স্যার। ও, আর উনার যে ওই অ্যাসিস্ট্যান্টও। বলিউড বিটলামতি করছে। ও, তাই? আচ্ছা, হতেই পারে। এখন এটা তো আসলে কি, মানে সত্যি কথা বলতে কি, মানে এটা একটা মার্কেটিং সেক্টর, বুঝছো? আর উনারা তো আসলে আর্টিস্ট, আর্টিস্টের লাইফ অনেক টাফ, বুঝছো? মানে নিশ্চয়। আর্টিস্টের লাইফ অনেক টাফ। এখন তোমরা একটা জিনিস জাস্ট একটু ডিপলি একটা জিনিস ভেবে দেখো তো।
আমাদের যারা আর্টিস্ট আছে, সাপোজ যে নাটক, সিনেমা বা সবকিছু বিভিন্ন দেশে, হ্যাঁ, এখন সবকিছু একটা আনসার্টেন হয়ে গেছে না, যে কবে আবার শুটিং হবে, কবে মুভি হবে, আর মুভি হলেই সেটা যে হলে চলবে কিনা, ব্যবসা সফল হবে কিনা, বা হলে মানুষ না গেলে তো সেই মুভিটা ব্যবসা সফল হবে না, তাই না? তাহলে একটা জি স্যার। আর্টিস্ট কিভাবে বেঁচে থাকবে? ব্যাপারটা নিশ্চয়ই বুঝতে পারছো। এর জন্য অবশ্য নেটফ্লিক্স বা এগুলো তৈরি হচ্ছে, বা এগুলো হচ্ছে ভিন্ন সিস্টেমে মানে রেভিনিউ জেনারেট করছে, ঠিক আছে, কিন্তু একটা আর্টিস্টের জন্য কিন্তু এখন বর্তমান লাইফটা অনেক টাফ হয়ে যাচ্ছে। মানে মানে ওই পর্যায়ে একটা আর্টিস্ট যে কিনা বলিউডে বেশ নামকরা ছিল, সে যদি এই সিচুয়েশন হয়, তাহলে যে সাধারণ যে আর্টিস্ট গুলো মানে সাইড যে কো অ্যাক্টর গুলো, তাদের লাইফটা কি হচ্ছে নিশ্চয়ই তোমরা পেপার পত্রিকা পড়ে বুঝতে পারছো। জি স্যার। ওকে, এবার ফিরে আসি। আর ও হচ্ছে হ্যাঁ মেইনলি হচ্ছে স্যার, মানে কারোর হেল্পে আর কি অ্যাক্টর হয়েছিল না, মানে নিজের ইসে, মানে ও হ্যাঁ হচ্ছে হ্যাঁ হ্যাঁ, প্রথমে সিরিয়াল নিজের যোগ্যতা করতো, এবং তারপরে ভালো মুভি। হ্যাঁ, এবং সবচেয়ে বড় ব্যাপার আমি দেখলাম যে সে গোল্ড মেডেলিস্ট ছিল কিন্তু একজন, এবং সে জি হচ্ছে স্যার। আর ম্যাথে গোল্ড মেডেল মেকানিক্যাল পেয়েছে। ইঞ্জিনিয়ারিং পড়তেছিল, হ্যাঁ, এখন পড়া কমপ্লিট করে আজকে না। যদি সে আর্টিস্ট না হয়ে যদি তার পড়াটা কমপ্লিট করে দেখা গেলো ইঞ্জিনিয়ার হয়ে যেত, আজকে নিশ্চয়ই তার জি স্যার। অনেক বড় একটা ফিউচার থাকতো। মানে অন্তত ফিনান্সিয়াল রিজনে তাকে এইভাবে মানে লাইফটা করতে হতো না, তাই না? ফিনান্সিয়াল একটা বড় জি রিজন স্যার। ছিল তার লাইফে এখন এই মুহূর্তে। আরো যেহেতু সে তার ক্যারিয়ারটা স্যার ও তো যেহেতু ফিনান্সিয়াল এনে আর্টিস্টির করে কারণে দিছে। নষ্ট করে ফেলেছে। হ্যাঁ বলো। হুম। চাঁদে স্যার আবার প্লটও ছিল স্যার, চাঁদে প্লট কিনছে, অনেক টাকা পয়সা আছে স্যার। ওর টাকা পয়সাও ছিল। মেয়ার কনসিভিয়েন্স, চাঁদে ও জমি অনেক আছে স্যার, মেয়ার অনেক। কনসিভিয়েন্স এলাকায়। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, চাঁদে তাহলে জমি মনে হয় আছে। এই যে পেপারে যে সাংবাদিকদের ধরে কিছু কিছু সাংবাদিক আছে, এদেরকে বলা দরকার, স্যার এদের অনেক আল্লাহ ভালো কিছু আছে, করুক। ওর মানে ফিনান্সিয়াল কোনো প্রবলেম নেই স্যার, ও তাহলে ফিনান্সিয়ালি অনেক ওয়েল টু স্যার, তারপরে ফিনান্সিয়াল হচ্ছে হ্যাঁ, তাহলে তারপরে যাচ্ছে টেলিস্কোপ ছিল মিড এলএক্স 600, ও দাম মাই প্রায় গড, $8,000 মতন। ও মাই গড। তাহলে আমি স্যার ওর অনেক জানি না তাহলে ফ্যাসিনেশন আছে এই স্যার মানুষটা কেন, ফিজিক্সের উপর। সমস্যা কি? পেপারে পড়লাম যে ফিনান্সিয়াল রিজনে নাকি সে স্যার সুইসাইড করেছে। প্রবলেম হচ্ছে আর নিশ্চয় কি বলতে স্যার, পারবে। মানে ওকে হচ্ছে ইয়ে করা হচ্ছিল আর কি, বলিউডে আর কি, মানে রিজেক্টেড, সবাই মিলে আর কি হ্যাঁ, ইয়ে করা হচ্ছিল, অপমান নেপোটিজম করা বদলি যাকে হয়েছে হচ্ছিল। আর কি। বলে হ্যাঁ ওইটার কারণে। নেপোটিজম। এটা নেপোটিজম। তো হতেই পারে, কিছু কিছু সমস্যা তো এই থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে খুব বেশি। এখন কথা হচ্ছে কি, তো এই জন্য সুসাইড করতে হবে এটা মেনে নেওয়া যায় না। সে আরো ভালো কোনো কাজ করতে পারতো, তাই না? আচ্ছা, মানে স্যার শুনছি এর আগে হ্যাঁ, নাকি এরকম পোস্ট দিছে যে আমার ছবিগুলো আপনারা দেখেন, না হলে মানে কারা দেখবে। মানে আমার তো আর গডফাদার নেই যে আমাকে আর কি ই করে রাখবে, সার্ভাইভ করে রাখবে। মানে আগে দিছে এসব, আচ্ছা, মানে টুইট দিছিল। কিন্তু এইটা মনে হয় সমাধান ছিল না তাই বলে। যাই হোক, এটা একটা অন্যরকম একটা সমাধানের মানে ইয়াতে গেল। আর এই যে আমাদের তাহসানকে দেখো, বাংলাদেশের, তাই না? তা তাহসান, তা আমার এই মানুষটাকে খুব ভালো লাগে, বেশ পজিটিভ একটা ভাইব আসে একে দেখলে। তা ইনার লাইফে তো অনেক উত্থান পতন, অনেক ঝামেলার মধ্যে, তাই বলে কি ইনি কি সুইসাইড করবে? মানে আমার হিসাবে যেটা, তা সবকিছুর একটা প্ল্যাটফর্ম তৈরি করে নেওয়া যায় আমার যে মনে হয়। সাপোজ গান ওভাবে হচ্ছে না, আমার গান, আচ্ছা, তো সে ইউটিউবে নিশ্চয়ই তার ভালো অভিনয় ছিল, সে ইউটিউবে নিশ্চয়ই আসতে পারতো, গুগল তো ওপেন করে দিয়েছে সবাইকে এই প্ল্যাটফর্মটা, তাই না? তা সে নিশ্চয়ই ইউটিউবে এসে তার অভিনয়, তার যেহেতু টাকার দরকার নাই, তার দরকার কি ছিল, সে চাচ্ছে তার অভিনয়টা মানুষ দেখুক, তাকে মানুষ জানুক। তা সে ইউটিউবে এসে করতেই পারতো সে ছোটখাটো অনেক আর কিছু। কি মানে কামব্যাক করে আর কি দেখাই দিতে পারতো যে হ্যাঁ, আমিও তোমাদের থেকে পারি বেশি। সবচেয়ে মজার এইটা ব্যাপার, কিছু কিছু আমি জাস্ট বাইরে আলোচনা করছি কারণ সবকিছু লাইফে দরকার। এই যে কিছু কিছু ইউটিউবার, হ্যাঁ, বর্তমানে অনেক বড় বড় ফিল্ম স্টার থেকেও বড়, মানে অনেক বেশি মানুষের কাছে পৌঁছে গিয়েছে, এবং তারা অনেক বেশি রিচ। যদি তোমরা একটু গুগল সার্চ করো দেখতে পাবে। আচ্ছা, সবচেয়ে বড় ব্যাপার একটা হচ্ছে ইউটিউবার আছে রোস্টিং করে, ওর নামটা আমার মনে নাই, খুব দুষ্টামি করে রোস্টিং করে। আমাদের স্যার ওর নাম হচ্ছে, প্রত্যয় হিরণ। না ক্যারিমিনাটি, আমাদের না, ক্যারিমিনাতি তো হিন্দিতে আছে, হ্যাঁ ক্যারিমিনাতিও ভালো। ক্যারিমিনাতি। ক্যারিমিনাতি তো হিন্দিতে আছে। আর এটা হচ্ছে যে কলকাতার বাংলা, ওটার নাম মনে আসছে, বঙ্গাই। হ্যাঁ, বঙ্গাই বঙ্গাই, ওই বঙ্গাই। ছেলেটা যে কত মজা করে, তাই না? কিরণ দত্ত। তা আমার, কিরণ দত্ত। হ্যাঁ কিরণ দত্ত। তা এই যে কলকাতার যে দেব, দেব পর্যন্ত তার কাছে চলে যায় মাঝে মাঝে, হচ্ছে যে মুভির কি করার জন্য জানো, যে মুভির প্রমোশন করাতে। প্রমোশনের জন্য। তা আমি জাস্ট এটাই বলছি, তা এই যে লোকটা, শুধু দেব না, হ্যাঁ বলিউড থেকে এসেছিল। বলিউড থেকে আসলো না, পরে আমার ভিডিওগুলো দেখা হয়নি। হ্যাঁ, তা ভারুন আর হচ্ছে ইয়ে, কি জানো নাম ভুলে গেলাম। কালাঙ্কের প্রমোশন। আলিশা, হ্যাঁ, কালাঙ্ক মুভি করতে এসেছিল। হ্যাঁ ভারুন, আর ওই কালাঙ্ক, যে মেয়েটার নাম হচ্ছে ইয়ার মেয়ে, ভাটের মেয়ে, আলিয়া আমি ভাট। ভুলে আলিয়া, গেছি। আলিয়া ভাট, আলিয়া আলিয়া ভাট, ভাট। হ্যাঁ। তা এইটাই আমি বলছি যে তুমি প্রুফ করতে পারো, তোমাকে এই যে বর্তমানে অনলাইনের যুগ, তুমি নিজেকে প্রুফ করতে পারো, তুমি
আচ্ছা আমি যদি ভালো টিচিং পারি তা আমি আমাকে প্রুফ করতেই পারি ইউটিউবে, তাই না? স্বাভাবিক। তা আমার যদি অ্যাবিলিটি থাকে আমি সেখানেই সেটা চেষ্টা করব, তাই না? আমার আমার হিসাবে এটা লজিক আমার কাছে। সবার অবশ্য লজিক একই না। তা ওই লোকটা আজকে হয়তো এত সহজেই নিজেকে মানে আমার মনে হয় নিজেকে এইভাবে বিলিয়ে দেওয়া ঠিক হয়নি আমার মনে হয়। আর সবারই অপোজিশন থাকে, আমারও অপোজিশন থাকবে, তোমারও অপোজিশন থাকবে, সবারই অপোজিশন থাকবে, ভালো নেগেটিভ পজিটিভ দুইটা থাকবে। আমাদের পজিটিভটাই নেওয়া উচিত আমার মতে। হয়তো আমি আমার মতো করে এক্সপ্লেইন করি, পজিটিভটাই আমার মনে হয় বেশি নেওয়া উচিত। ওকে ফিরে আসি, বেশি কথা বলে ফেলেছি আজকে। রুল নাম্বার 23 তে আসি, আফটার পরে। হ্যাঁ আচ্ছা আফটারের পরে, আচ্ছা আমি একটা আমার পার্সোনাল লাইফে একটা ব্যাপার শেয়ার করছি তোমাদের সাথে আজকে, যেটা আমাকে জানি না তোমরা বাইরে যারা দেখেছো তাদেরকে আমি বলি, আমি কিন্তু প্রচুর ইন্ট্রোভার্ট একজন মানুষ, হয়তো জানো আমার কাছে যারা মানুষ। এবং আমি ইন্ট্রোভার্ট বলে অনেক অনেক আহ, আমাকে কিন্তু অনেকেই অনেক কিছু বলে যে মাহমুদ স্যার বা মাহমুদ ভাই ইন্ট্রোভার্ট, ঠিক আছে, কথা বলে না, গম্ভীর হয়ে থাকে। কিন্তু আমি যখন আমার স্টুডেন্টের মধ্যে আসি না, আমার না প্রচুর কথা বলতে ইচ্ছা করে, ঠিক আছে, অনেক ভালো লাগে তোমাদের সাথে কথা বলতে। জানি না তোমরা এনজয় করো কিনা, কিন্তু আমি হয়তো একটু বেশি কথা বলি তোমাদের সাথে। কিন্তু আমার সাথে যখন তোমরা বাইরে আসবে বা কথা বলবে, দেখবে যে কথাই দুই একটা করে আসছে, বা খুব একটা কথা বলছি না। হয়তো সাজিদ এটা দেখেছে যে সাজিদকে যখন পড়াতাম খুব অল্প করে কথা বলতাম, বা ফেস টু ফেস যখন আমার কাছে পড়ো মনে হয় খুব অল্পই কথা বলি আমি। তবে যাদের সাথে কথা বলি আবার প্রচুর কথা বলি, কারণ ভালোবাসি বলেই হয়তো কথা বলি, তাই না? সবাইকেই ভালোবাসি, তারপরও বলছি। ওকে এবার রুল নাম্বার 23 তে আসি। আচ্ছা আফটার পরে, হ্যাঁ আফটার অর্থ হচ্ছে পরে, তা দুটি কাজ বা ঘটনার মধ্যে যেটি আগে হয়েছে বা হয় বা হবে তার আগে আফটার বসে। যেমন the students came to college after the bell had rung, the patient died after the doctor had come. Okay, his father died after he had left the hospital, we reached the station after the train had left. ওকে তাহলে আমরা এখানে আফটার ব্যবহারটা দেখলাম, তাহলে আমরা লিঙ্কার হিসেবে আফটার ইউজ করব, তাই তো? এখন একটা ব্যাপার নিশ্চয়ই তোমাদের মনে আছে, আমি হয়তো তোমাদের এর আগে কখনো শিখিয়েছি পাস্ট পারফেক্টের ব্যাপারটা, যে কোন একটা সেন্টেন্সে সাধারণত পাস্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে পাস্ট পারফেক্ট টেন্স সাধারণত একা বসে না, ঠিক আছে, সাধারণত বিফোর বা আফটার নিয়ে বসে। আর সেক্ষেত্রে আমরা মনে রাখবো যে বিফোর বা আফটার বসলে সাধারণত আফটারের পরে পাস্ট পারফেক্ট টেন্স বসে, ঠিক আছে। আর আফটারের আগে সাধারণত পাস্ট ইনডিফিনাইট টেন্স বসে। এটা নিশ্চয়ই সবার মনে আছে, এটা কিন্তু অনেক বেসিক, কিন্তু এখান থেকে ভার্সিটি অ্যাডমিশনে এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রায় কোশ্চেন এসে থাকে, তাই এটা আমি আরেকটু আলোচনা করলাম। মনে রাখবো বিফোর থাকলে, বিফোর মানে কি, বিফোর মানে আগে, বিফোরের আগে পাস্ট পারফেক্ট টেন্স বসবে। আর আফটার মানে পরে, আফটারের পরে পাস্ট পারফেক্ট টেন্স বসবে। আশা করি এটা বুঝতে পেরেছো। আচ্ছা এবার রুল 24 এ আসি, তাহলে ব্যাপারটা ক্লিয়ার হবে। 24 এ দেখো, আচ্ছা বিফোর, আচ্ছা বিফোর প্রিয়র টু দ্যাট, অর্থাৎ বিফোর অর্থ হচ্ছে প্রিয়র টু দ্যাট মানে পূর্বে। হুম আচ্ছা যদি কোথাও আগে প্রকাশ করে তাহলে আমরা বিফোর ইউজ করছি। আর বিফোরেও ঠিক একই হবে, বিফোর পাস্ট পারফেক্টে বসছে। কিন্তু আমি যেটা একটু আগে বলছিলাম যে বিফোরের আগে সাধারণত বিফোর এই কানেক্টর, বিফোর এই কানেক্টরটার আগে হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স বসে। আর বিফোরের পরে সাধারণত পাস্ট ইনডিফিনিট টেন্স বসে, ঠিক আছে। এখন আমার যদি পরীক্ষা বা কোথাও যদি পরীক্ষার সময় যদি কোশ্চেনে গ্যাপ থাকে, এইভাবে হচ্ছে সাপোজ পাস্ট পারফেক্ট টেন্সের পরে গ্যাপ আছে, ঠিক আছে, তাহলে পাস্ট পারফেক্ট টেন্সের পরে গ্যাপ যদি থাকে তাহলে আমার সেক্ষেত্রে কি বসবে, আফটার বসবে না বিফোর বসবে? সাজিদ বলতে পারবে? স্যার পাস্ট পারফেক্টের টেন্সের পরে গ্যাপ আছে, তাহলে সেখানে কানেক্টর হিসেবে আমি কি বসাবো, আফটার বসাবো না বিফোর বসাবো? কে বলতে পারবা? এই যে দ্য পেশেন্ট হ্যাড ডাইড, এটা এটা একটা পাস্ট পারফেক্ট টেন্স, তাহলে এর পরে গ্যাপ আছে, তাহলে কি বসাচ্ছি আমরা? বিফোর, তাই তো? বিফোর। হ্যাঁ বিফোর। আচ্ছা আর যদি এমন হতো যে পাস্ট পারফেক্ট টেন্সের এখানে, যে পাস্ট পারফেক্ট টেন্সের আগে গ্যাপ আছে, এটা তো পাস্ট পারফেক্ট টেন্স নিঃসন্দেহে, হ্যাড প্লাস ভি3 আছে, পাস্ট পারফেক্ট টেন্সের আগে গ্যাপ আছে, তাহলে সেক্ষেত্রে আমরা কি বসাচ্ছি, কি বসাচ্ছি? আফটার, তাই তো? আমার স্ক্রিন মনে হয় আশা করি তোমরা দেখতে পাচ্ছ। আর যদি পাস্ট পারফেক্ট টেন্সের আগে গ্যাপ থাকে সেক্ষেত্রে আমরা আফটার বসাচ্ছি। নেক্সট ক্লাসে অর্থাৎ নেক্সট সানডেতে যখন 2টার সময় ক্লাস নিব, এইচএসসি এই লাইভ ক্লাসটা যখন আবার নিব,
তখন কিন্তু আমি ঠিক এভাবে এক্সাম নিব, আর ঠিক এভাবে ঘুরিয়ে পেঁচিয়ে কিন্তু কোশ্চেন করব। আশা করি তোমরা এগুলো একটু ভালোভাবে রিভাইজ দিবে বাসায় আজকে। আচ্ছা, তাহলে 23 24 বুঝতে পারলাম। এবার হচ্ছে 25, এটা হচ্ছে আজকে করাবো। এটা হচ্ছে আজকে 25 পর্যন্ত আজকে লাস্ট। আজকের ক্লাস এটা এই পর্যন্তই হবে, তারপরের ক্লাসে বাকিগুলো দেখাবো। আচ্ছা, 25-এ কি আছে বলি। আচ্ছা, সেটা দেখো, দাস বা ইন দিস ওয়ে, দাস বা ইন দিস ওয়ে এইভাবে। আচ্ছা, তা দাস বা ইন দিস ওয়ে এদের অর্থ হচ্ছে এইভাবে। তাহলে কোনো ঘটনা কিভাবে ঘটে বা ঘটেছে তা বিবরণ পরবর্তী সময় এই ধরনের লেখা হতো। আচ্ছা, অত কিছু না, কথা হলো যদি কোথাও আমরা এভাবে এভাবে বা আহ, এইভাবে এই মিনিং প্রকাশ করে, সেক্ষেত্রে আমরা এই দাস বা ইন দিস ওয়ে এই কানেক্টরটা ব্যবহার করব। দেখো, মোস্ট অফ দ্য পিপল অফ আওয়ার কান্ট্রি আর ইলিটারেট, ঠিক আছে, আমাদের দেশে অধিকাংশ মানুষ হচ্ছে অশিক্ষিত। মেনি অফ দেম আর লেজি অ্যান্ড ইনঅ্যাক্টিভ, তাদের অনেকেই কি অলস এবং কি ইনঅ্যাক্টিভ, মানে কি বলা যায়, সক্রিয় নয়, কাজের প্রতি আগ্রহী নয়। ঠিক আছে, তারা বাসায় শুয়ে থাকবে, বসে থাকবে, টিভি দেখবে, ফেসবুক চালাবে, কিন্তু কোনো মানে প্রোডাক্টিভ যে কাজ এই বিষয়ে তারা আগ্রহী নয়। মানে সবাইকে বলবো না, কিছু মানুষ এখানে সেটাই উল্লেখ করেছে। ইন দিস ওয়ে দে বিকাম পুয়ার, এভাবে তারা কি হয়ে যায়, গরিব হয়ে যায়। আচ্ছা, এটা যেহেতু রুল নাম্বার 25-এ, আর এটা তো আমি বুঝাচ্ছি, এটা তো বুঝতেই পারবে, তোমরা বুঝতে পারছো, কিন্তু যেহেতু এই লাইনটা আসলে আমরা আরেকটু কথায় আসি। আর তোমাদের সাথে কিছু জিনিস শেয়ার করতে আমার ভালোই লাগে, তাই শেয়ার করছি। এখন কেন এই কথা বললাম জানো? আচ্ছা, অধিকাংশ মানুষ এই যে লকডাউনে বাসায় আছে, তারা কিভাবে সময় পাস করছে? মানে তোমরা নিজেরাই বলো তো দেখি, তোমরা যদি তোমার বন্ধু বান্ধবের খোঁজ খবর রাখো, কি করছে বলো তো তারা? তারা নিশ্চয়ই টিভি দেখছে, নাহলে ফেসবুকে আছে, তাই তো নাকি? মনে জি হয় স্যার, তাই। হুম, বা হুম। ইউটিউবেই আছে, বুঝলাম ইউটিউবে আছে। এখন কিছু মানুষ এভাবে সময় নষ্ট করছে। আচ্ছা, একটা মুভি দেখলাম, হ্যাঁ, মুভি তখনই দেখা উচিত, আমার মতে সপ্তাহে একদিন মুভি দেখা উচিত, সেটা হলো শুক্রবার। ঠিক আছে, সপ্তাহে একটা দিন রাখা উচিত, আমি রিল্যাক্সে থাকবো, আমি সময় মানে যা ইচ্ছা তাই করবো, সপ্তাহে একদিন, সেটা হলো শুক্রবার। আর বাকি যে সপ্তাহে 6 দিন বা বাকি 5 দিনও হতে পারে, আমার উচিত কিছু না কিছু কাজে আমার সময়, মানে আমার সময়টা কিছু না কিছু প্রোডাক্টিভ কাজে ব্যয় করা। সেটা হয়তো পড়ালেখা হতে পারে, আমার একাডেমিক, বা এমন কিছু একটা করা যেটা আমার ফিউচারে কাজে লাগবে। এখন অধিকাংশ মানুষের যে ফেসবুকে আছে না, ঠিক আছে, তোমাদের সাথে একটা ব্যাপার শেয়ার করি। যেহেতু আমি যেহেতু ইংলিশে এই যে টিচার শুধু নয়, আমি আরো একটা আমার পরিচয় আছে, সেটা হলো আমি অনলাইন এন্টারপ্রেনার বলতে পারো। হ্যাঁ, অনলাইনে আমার হচ্ছে আরো এই একটা ওয়েবসাইট তো আছে mamustar.com, আরো 3টা ওয়েবসাইট আছে। একটা হলো অ্যাফিলিয়েট ওয়েবসাইট, একটা হলো ই কমার্স ওয়েবসাইট, আর একটা হলো ব্লগিং ওয়েবসাইট। এখন আমি যেটা বলতে যাচ্ছিলাম যে এই যে ফেসবুক, তাই না, এই যে মার্ক জাকারবার্গ হচ্ছে সেকেন্ডটা কিসের? আমি বলছি, সেকেন্ডটা কিসের? আমার যেটা এটা দেখতে পাচ্ছ, এটা তো mamustar.com, এটাকে তুমি বলতে পারো ই হুম, কমার্স হুম, এবং হচ্ছে হুম, ব্লগের মাঝামাঝি মিক্সড, ঠিক আছে, বা একটা অনলাইন প্ল্যাটফর্ম। হুম, হুম, আর একটা হচ্ছে আছে হচ্ছে ব্লগ, সেটা হলো টোটালি ইংলিশ একটা ব্লগ ব্লগ ওয়েবসাইট, ঠিক আছে, হুম, ইংলিশ বলতে হুম, সেটা হুম, হচ্ছে হুম। মানি আর্নিং টাইপেরই একটা ওয়েবসাইট। আর থার্ড যেটা আছে সেটা হচ্ছে ই কমার্স ওয়েবসাইট। ই কমার্স ওয়েবসাইট সেটা হচ্ছে বাংলাদেশে, ঠিক আছে, প্রোডাক্টস টাইপের। কি হয় এতে? ওখানে হচ্ছে তোমার আচ্ছা, ওই মার্কেটিংটা হচ্ছে ক্লাসের মধ্যে আলোচনা করে ফেলতেছি। মার্কেটিংটা হচ্ছে, তুমি কি জানো ঠিক আছে, সবথেকে ভালো বাইরে আমি ভালো জিজ্ঞেস করবো ভোক্তা না। কারা? না, সমস্যা নেই। আচ্ছা, এই ছেলে এবং মেয়ের মধ্যে আচ্ছা, সবথেকে ভালো ভোক্তা কারা, তোমরা কি বলতে পারবা? মানে মেয়েরা। হ্যাঁ, তা এটা হচ্ছে ধরো ফ্যাশন রিলেটেড কোন একটা প্রোডাক্ট, ঠিক আছে, ধরো মেয়েরা। জুয়েলারি, ঠিক আছে, বা ড্রেস। ওকে, একটা ই কমার্স ওয়েবসাইট আছে আমার, ঠিক আছে। হুম। এখন আরেকটা? আর আরেকটা হচ্ছে অ্যাফিলিয়েট ওয়েবসাইট, সেটাও হচ্ছে বাইরের কান্ট্রির জন্য। মানে অ্যামাজন অ্যাফিলিয়েটের নিশ্চয় নাম শুনছো। সেটা হলো অ্যাফিলিয়েট ওয়েবসাইট, অ্যামাজন বা এগুলোর হচ্ছে প্রোডাক্ট সেল করে, কিছু কমিশন ওটা রাখে। আর ওই যে একটা ব্লগিং ওয়েবসাইট বললাম না, সেকেন্ড ও, যেটা, আচ্ছা। ওটাও অ্যাফিলিয়েট ওয়েবসাইট, কিন্তু হ্যাঁ, ওটা হ্যাঁ, হচ্ছে সাস হ্যাঁ। প্রোডাক্ট, এ মানে দুটো সফটওয়্যার অ্যাজ সার্ভিস, সফটওয়্যার অ্যাজ আ সার্ভিস। ও, অ্যাফিলিয়েট মার্কেটিং সাধারণত দুই স্যার ধরনের। রেফার করে, স্যার ওই সেইটা স্যার হ্যাঁ, বলো। রেফার রেফার করে করে, ইয়ে করা। হ্যাঁ, রেফার করে। তা
একটা ওয়েবসাইট তো আমাদের আমি প্রকাশ্যে সবার সামনেই থাকে, এটা mahmudsir.com এ তো থাকে। এখন আর যে তিনটা, ওই তিনটা আমি সাধারণত প্রকাশ করতে চাই না বা করি না, কিছু সমস্যা থাকে এই কারণে করি না। কারণ বাঙালি, কিছু বাঙালি আছে ভালো, আবার কিছু বাঙালি আছে ঝামেলাও আছে, ঠিক আছে, দরকার কি, কিছু হ্যাঁ, ব্যাপার ঢাকাই আদরে থাক, টান দেয়। ঢাকাই থাক। এখন কথা হচ্ছে, তা ওই ওই যে ব্লগ, যে ওয়েবসাইটটা, ব্লগিং এর যে ওয়েবসাইট, ওটা হচ্ছে আসলে ওটা একটা অ্যাফিলিয়েট ওয়েবসাইট, কিন্তু ওটা কি, আচ্ছা দেখা গেলো তোমাকে আমি বললাম যে, আচ্ছা তোমরা কি কোনো সফটওয়্যার ইউজ করো, কোন একটা সফটওয়্যার, আচ্ছা আমি সাপোজ এখন একটা সফটওয়্যার ইউজ করছি, যে এটার নাম হচ্ছে ফক্সিট রিডার, এই যে রিডার একটা, তাই না, সফটওয়্যার ইউজ করে তোমাদের পড়াচ্ছি না জি। আমি। তা আমি বললাম যে ওকে, এই রিডারটা অনেক ভালো, এই রিডারটা আপনারা পড়তে পারেন, এই বিষয়ে একটা আর্টিকেল লিখলাম। হ্যাঁ, আর্টিকেল লিখে আমি হচ্ছে বললাম যে ফক্সিট রিডার কিভাবে ইউজ করতে হয়, এই বিষয়ে একটা আর্টিকেল লিখলাম। লিখার পরে বললাম ঠিক আছে, এই রিডার যে সফটওয়্যারটা, এই সফটওয়্যারটা আপনি এই ওয়েবসাইটে পাবেন, একটা লিংক দিয়ে দিলাম, ঠিক আছে, সংক্ষেপে জাস্ট বলছি। এখন এই রিডারটা দেখা গেলো তোমাকে টাকা দিয়ে কিনতে হচ্ছে, ডলার দিয়ে কিনতে হচ্ছে, তাই না। সাপোজ এই রিডারটা আমি বললাম জি। এটা ফ্রি, যদিও সাপোজ এটা উদাহরণ দিয়ে বলছি, এই রিডারটার দাম দেখা হলো হচ্ছে $10, ঠিক আছে, এই সফটওয়্যারটার দাম $10, ঠিক আছে। এখন আমি নিশ্চয়ই এই সফটওয়্যারটা সম্পর্কে লিখলাম আমার ব্লগে ইংলিশে। এখন তুমি যখন ওই আমার যে ব্লগ পোস্টটা পড়লে, ব্লগ পোস্টটা পড়ে যখন তুমি ওই যে লিংক দিয়ে দিলাম নিচে, যে আপনি এখান থেকে এই রিডারটা বাছাই করে ইউজ করতে পারেন, তুমি যখন ওই লিংকে গিয়ে ওই রিডারটা যদি কেনো $10 দিয়ে, সেখান থেকে কথার কথা আমি $1 পাবো। কথা কি বুঝতে পারতো হিসাবটা? ও, এখন কথার কথা, বুঝতে পারছি। এইভাবে একটা ওয়েবসাইটে দেখা গেলো হাজার হাজার ভিজিটর আসে। হুম, এখন হাজার হাজার ভিজিটরে যদি 100 জনও কেনে, কথার কথা, আরো বেশি কম বেশি হতে পারে, এটা মার্কেটিং এর উপর নির্ভর করে আসলে, মার্কেটিং আর এসইও আরো কিছু সেক্টর আছে, সেগুলোর উপর নির্ভর করে। এখন যদি 100 জন কেনে, তাহলে 100 জন যদি কেনে, তাহলে $1 $1 করে স্যার আমি কত ডলার গুগল পাবো? অ্যাডসেন্স মনিটাইজ নাই স্যার? আমি বলছি, একটু ওয়েট মিনিট, আমি বলছি। গুগল অ্যাডসেন্স এর ব্যাপারটা আলাদা, আমি বলছি, ওটা একটু ওয়েট করে বলছি। তাহলে এটা হলো অ্যাফিলিয়েট, তাহলে এটাকে অ্যাফিলিয়েট মার্কেটিং বলে। তাহলে $1 করেও যদি কেউ, মানে ওই $1 করে 100 জন যদি কেনে, তাহলে আমি কত পাচ্ছি তাহলে বলো তো, $1 করে $100 $100। $100, আর $100 বাংলাদেশি হিসাবে প্রায় আসে 7,500 থেকে 8,000 টাকা, 8,000 প্রায় 8,000 টাকা। 8,000 টাকা আসে। তাহলে আমি যদি, আর এই কারণে কিন্তু আমি তোমাদের বলি যে ক্রিয়েটিভ রাইটিংটা ভালোভাবে শেখো, রাইটিংটা শেখো ভালোভাবে, ইংলিশ রাইটিংটা শেখো, পৃথিবীতে তুমি তোমার হাতের মোয়া হয়ে যাবে, মানে সবকিছু। যে ইংলিশ জানে সে বস, আমি এটাই বলবো। ইংলিশ জানলে তুমি সবকিছুই কন্ট্রোল করতে পারতেছো। আমার কাছে মনে হয় ইংলিশ একটা পাওয়ার, ঠিক আছে, ইংলিশ একটা টুল, এমন একটা টুল যেটা দিয়ে তুমি সবকিছু করতে পারো। তো ইংলিশটা খুব ভালোভাবে যদি তুমি শিখতে পারো, লাস্টে অনেক কিছু জানতে পারতো। আমাদের দেশের মেইন সমস্যা, আমরা অনেকেই আছে বিজনেস করতে চাই কিন্তু ইংলিশ জানে না। তা যাই হোক, তুমি ইংলিশটা যদি জানো তাহলে এইগুলো তুমি করতে পারো। এই কারণে তোমাকে ক্রিয়েটিভ রাইটিং শিখতে হবে, ফ্রি রাইটিং শিখতে হবে, রেগুলার ফ্রি রাইটিং বা এগুলো চর্চা করো। আচ্ছা যাই হোক, যেটা বলছিলাম, তা এইটা গেল কি অ্যাফিলিয়েট মার্কেটিং, তাই তো। এখন জি স্যার। এই যে কিসের অ্যাফিলিয়েট মার্কেটিং, সাস অ্যাফিলিয়েট মার্কেটিং, সাস বলতে, আচ্ছা যেহেতু 25-এ চলে আসছে, আমি তো আজকে এই পর্যন্ত শেখাবো, জাস্ট একটু আলোচনা করছি। কেউ কি বোর্ড হচ্ছ? তাহলে করবো না, নো স্যার, নো স্যার। কিছু জিনিস জেনে রাখা ভালো আগে থেকে, তাই তো। এটাকে বলে সাস অ্যাফিলিয়েট। আমি যেটা বললাম, সফটওয়্যার, কাউকে সফটওয়্যার রেফার করলাম যে সফটওয়্যারটা ভালো, সে যদি ওখান থেকে কেনে, আমি একটা কমিশন পাচ্ছি, কথা কথা 1% কমিশন পেলাম, কথা কথা, বা 2% 3% থাকে। এখন এরকম তো আরো অনেক সাস প্রোডাক্ট আছে, তাই না, অনেক সফটওয়্যার আছে না পৃথিবীতে। সাপোজ মাইক্রোসফট ওয়ার্ড, এটা জি নিশ্চয় স্যার। তুমি জানো এটা কি পেইড, বা উইন্ডোজ এটা নিশ্চয় পেইড। তারপর ওই যে অ্যাডব ফটোশপের নাম শুনেছো। আচ্ছা আমার এখানে কি তোমরা এই যে দেখতে পাচ্ছ কতগুলো সফটওয়্যার, নিশ্চয়ই এই যে সার্চ মেলা করে নিচে কিছু সফটওয়্যার নিচে আছে। এই যে নিউ যেটা, সব এটা লাইট। হচ্ছে ফটোশপ। হ্যাঁ, এটা আমার কিছু, এই যে মাঝে মাঝে জি কিছু স্যার। ডিজাইন দেখো আমার ওয়েবসাইটে, দ্রুত করতে গেলে ওইগুলো ফটোশপ দিয়ে করি। ইলাস্ট্রেটর আছে এখানে, ইনডিজাইন আছে। আবার ভিডিও এডিটিং দেখো, সবসময় ভিডিও এডিটিং করার টাইম পাই না, ওইভাবে দিয়ে দিই ওই ইউটিউবে। কিন্তু ওই যে একটা আমার এক ফ্রেন্ড আছে এসআই, তার সাথে আমার একটা ভিডিও আছে, হয়তো দেখেছো আমার ইউটিউব চ্যানেলে। তো ওটা কিছু ভিডিও এডিটিং এর কাজ আছে ওখানে করেছিলাম। বা এই যে অডিশন, এখানে আফটার ইফেক্টস, অ্যানিমেশন কিছু দেখি কার্টুনের মতো, এটা অ্যাডোব অ্যানিমেট দিয়ে করতে হয়। তো এই যে সফটওয়্যার গুলো, তো এই সফটওয়্যার গুলো কিন্তু পেইড সাধারণত, ঠিক আছে। তা আমি যদি আমার ব্লগে কোন একটা ওয়েবসাইটে এই বিষয়ে লিখলাম যে আপনি এই ওকে অ্যানিমেশনের জন্য কোন কোন সফটওয়্যার ভালো হবে, তা আমি এখানে 10টা অ্যানিমেশন সফটওয়্যারের সম্পর্কে বললাম, আর লিংক দিয়ে দিলাম। এখন এই 10টা ওয়েবসাইটের মধ্যে দেখা গেলো 5টা হচ্ছে অ্যাফিলিয়েটেড, মানে সে যদি ওখানে কেনে আমি কমিশন পাবো।
তাই না? তা এইভাবে এইভাবে কি হচ্ছে, এটা হলো সাস অ্যাফিলিয়েট বলে এটাকে, ঠিক আছে? তাহলে ওই ওয়েবসাইটটা হলো সাস অ্যাফিলিয়েট ওয়েবসাইট, ওটা আস্তে আস্তে রান করতেছে, ঠিক আছে? ওটা নিয়ে আরো কাজ আছে, ওটাকে এসইও করতে হবে, মার্কেটিং করতে হবে, পেইড মার্কেটিং আছে, আবার হচ্ছে অর্গানিক মার্কেটিং আছে, এগুলো পরে ডিটেইলসে আরো জানতে পারবে। যাই হোক, এটা হলো অ্যাফিলিয়েটের মাধ্যমে। আরেকটা হলো ওই যে অ্যামাজন। আমাদের এর উপর একটা লাইভ সেশন নিলে ভালো হতো। আচ্ছা, তোমাদের যেহেতু তোমরা আমার প্রিয় স্টুডেন্ট, তোমাদের আমি এই বিষয়ে একটা লাইভ সেশন পরে নিব। আজকেই অনেকটা আলাপ করে ফেললাম ক্লাস থাকতে, যেহেতু সবাই ফ্রি আছো, আর আমিও যেহেতু ফ্রি সময় কাটাচ্ছি আপাতত। ফ্রি বলতে ফ্রি না, আমার ওই ওয়েবসাইট গুলোতে কাজ করতে করতে আমার রাতে 12টা-1টা বেজে যায়, কিছু করার থাকে না। আমার তো সকালে উঠে দেখো না, মাঝে মাঝে ক্লাস নিয়ে ঘুমাই। আচ্ছা, ফিরে আসি যেটা বলছিলাম। এটা হলো অ্যাফিলিয়েট গেল, সাস অ্যাফিলিয়েট। আমরা বলি অ্যাফিলিয়েট মার্কেটিং, কিন্তু অনেকে কিন্তু অ্যাফিলিয়েট মার্কেটিং কি সেটাই অনেক সময় বুঝে না। আজকে তোমাদের একটু আলোচনা করে ফেললাম। এটা হলো সফটওয়্যার অ্যাফিলিয়েট, হ্যাঁ। আরেকটা অ্যাফিলিয়েট বলে ওই যে অ্যামাজন থেকে প্রোডাক্ট কেনা, মানে ই কমার্স ওয়েবসাইট থেকে প্রোডাক্ট কিনছি আমরা। সাপোজ অ্যামাজনে তুমি একটা ভালো একটা গিটার অর্ডার দিলে, ভালো কোনো খেলনা বা পোশাক অর্ডার দিলে, হুম, তা এইগুলো, বা তুমি বাসায় কোনো একটা তোমার সুন্দর একটা দোলনা, হ্যাঁ, দোলনা অর্ডার দিলে অ্যামাজন থেকে, তোমার বাসায় এসে দিয়ে গেল। এখন কি হয় জানো, এইটাকে বলা হচ্ছে আর একটা প্রোডাক্ট অ্যাফিলিয়েট। মানে এটা সফটওয়্যার না, এটা হচ্ছে জাস্ট ডিরেক্ট প্রোডাক্ট, কনজিউমার যে অ্যাফিলিয়েট যেটা। তা এখানে কি হচ্ছে, আমি 10 ধরনের দোলনা আছে, তা আমি 10 ধরনের দোলনা, আচ্ছা দোলনা না, তোমরা বাসায় কি ইউজ করো, মানে আচ্ছা ক্যামেরা দিয়েই বলি। সাপোজ আমার ক্যানোনের একটা ক্যামেরা, ধরো আমার, যেহেতু আমি, আচ্ছা জাস্ট সাপোজ আমি একটা ক্যামেরা কিনবো, ঠিক আছে? সাপোজ আমি যেটা করেছিলাম, আমি ক্যামেরা কিনবো একটা। তা আমি ক্যামেরা কিনবো, তা আমি গুগলে সার্চ দিয়েছিলাম বেস্ট ক্যামেরা ইন বাজেট, হ্যাঁ। তা বেস্ট ক্যামেরা ইন বাজেট দিয়ে আমি ক্যানন, তারপর হচ্ছে নিকন, অনেকগুলাই দেখলাম, হ্যাঁ। এখন ওর মধ্যে থেকে আমার কোন একটা স্পেশাল ক্যামেরা আমার ভালো লাগলো আমার বাজেটের মধ্যে, ঠিক আছে? তা আমি কথার কথা, যেহেতু এদেশে অ্যামাজনের সুবিধাটা নাই, আমি কথার কথা সেই লিংকে ক্লিক করে দেখলাম যে আমাকে, আমি ক্যাননের যে ক্যামেরাটা, যে মডেলটা বললাম, ক্লিক করে দেখলাম আমাকে অ্যামাজনে নিয়ে গেল, ঠিক আছে? এখন অ্যামাজনে নিয়ে গেল, আমি যদি অ্যামাজন থেকে ওই ক্যামেরাটা কিনতাম, তাহলে অ্যামাজন আমাকে কি করতো, 1% কি দিত, কমিশন দিত। ওই সরি, যে আমাকে দিত না, সরি, আমি তো হচ্ছে অ্যামাজন থেকে প্রোডাক্টটা কিনলাম, তাই তো? স্যার যে লিংকটা আর কি সাজেস্ট হ্যাঁ করছে হ্যাঁ, যে লিঙ্কটা সাজেস্ট করছে সে হচ্ছে 1% কমিশন পেত। তা একটা ক্যানন ক্যামেরা আমার সব মিলায় প্রায় 50,000 টাকা খরচ হয়েছে, ঠিক আছে? জাস্ট বেসিক ক্যাননে, ঠিক আছে? তা আমি 50,000 টাকাতে একটা ক্যানন ক্যামেরা কিনলাম, কথার কথা। তা যদি আমি ওই লিঙ্ক দিয়ে যেতাম, তাহলে ওই ক্যানন ক্যামেরা যে সাজেস্ট করেছে সে কথার কথা ওখান থেকে 3,000 টাকা পেত, কথার কথা। কথা কি বুঝতে পারছো? যদি আমি ওই লিঙ্ক থেকে অ্যামাজন থেকে কিনতাম। তা আমি যেহেতু অ্যামাজন থেকে কিনিনি, আমি যেহেতু লোকালে কিনেছি, মানে আমাদের নিজস্ব লোকাল মার্কেট থেকে, সেহেতু সেই কমিশন পাইনি। কিন্তু আমি হয়তো কিনিনি, কিন্তু অনেকে তো আছে তারা তো কিনছে, তাই না? এটাকে বলছি এই যে প্রোডাক্ট অ্যাফিলিয়েট যেটা আর কি। এবার আরেকটা জিনিস যেটা, তা এখন আমি ক্যানন ভালো না নিকন ভালো, তা এটা আমি জানবো কিভাবে? এটা জানবো আমি গুগলে সার্চ দিয়ে। তা গুগল আমাকে জানাবে কিভাবে? কেউ না কেউ ওই বিষয়ে একটা আর্টিকেল লিখছে, কোন একটা ফ্রিয়েন্ড রাইটিং আছে, ক্রিয়েটিভ রাইটিং আছে, তাই তো? তা আমি সেই রাইটিংটা পড়ে ভালো মন্দ, এটাকে বলে রিভিউ আর্টিকেল, রিভিউ আর্টিকেল পড়ে তারপর তো গিয়ে অ্যামাজনে কিনলাম, তাই না? তা এই একটা অ্যাফিলিয়েট গেল। তাহলে অ্যাফিলিয়েট কি কিছুটা বুঝলে? দুই রকম যে অ্যাফিলিয়েট, মোটামুটি আরো অ্যাফিলিয়েট আছে সিস্টেম, বেসিকটা কি বুঝলে? আচ্ছা, এটা হলো অ্যাফিলিয়েট মার্কেটিং ক্লিয়ার এর আয়। মোটামুটি। এবার আমি বলি, এবার আমাকে সম্ভবত শাহরিয়ার একটু কোশ্চেন করেছিল সম্ভবত গুগল অ্যাডসেন্স সম্পর্কে, তাই না? সম্ভবত শাহরিয়ার বা কেউ। এবার অ্যাডসেন্স সম্পর্কে আমি বলি। অ্যাডসেন্স হচ্ছে আমাদের Yes, sir. বাংলাদেশে অধিকাংশ ওয়েবসাইটে, যেমন Yes, sir. Yes, sir. হ্যাঁ, তুমি যদি প্রথম আলোতে যাও, তাহলে হচ্ছে তুমি অ্যাডসেন্স এর বিজ্ঞাপন দেখবে, পাশে লেখাই আছে ওই যে বিভিন্ন বিজ্ঞাপন এরকম পাশে রয়েছে, আর সাথে এইভাবে এখানে দেখবা যে আই লেখা আছে, আইতে পাশে বা সংক্ষেপে লেখা আছে গুগল বা এই টাইপের লেখা আছে, এটা হলো অ্যাডসেন্স। এখন অ্যাডসেন্স কি, সাপোজ তোমার ওয়েবসাইটে ভিজিটর আছে, মান্থলি তোমার ওয়েবসাইটে 1,000 ভিজিটর আছে, বা কমপক্ষে 500 ভিজিটর আছে তোমার ওয়েবসাইটে আসে তারা, হ্যাঁ। তা যদি এরকম কোয়ালিটি ভিজিটর থাকে, তাহলে তুমি গুগল অ্যাডসেন্স অ্যাপ্লাই করতে পারবে। কথা কি বুঝতে পারছো? সেক্ষেত্রে যদি তোমার ওই যে, সাপোজ যদি আমার এটা একটা ওয়েবসাইট হয়, এখানে আমার একটা অ্যাড শো করছে, হ্যাঁ। তা এই অ্যাডে যদি কেউ ক্লিক করে, হ্যাঁ, তাহলে একটা নির্দিষ্ট টাকার কমিশন আমি পাবো।
কমিশন না, একটা নির্দিষ্ট টাকা আমার অ্যাডসেন্স অ্যাকাউন্টে জমা হবে, যে টাকাটা আমি ব্যাংকের মাধ্যমে তুলে নিতে পারবো। আমার কথা কি বুঝতে পারছো? ইয়েস স্যার। আচ্ছা স্যার আমি বলতেছিলাম যে আপনার যে স্যার মানে যেখানে রিভিউ করেন ওইখানে মানে অ্যাফিলিয়েটের পাশাপাশি আপনি অ্যাডসেন্স অ্যাপ্লাই করছেন কিনা এটা জিজ্ঞাসা করছিলাম স্যার। আচ্ছা, এটা কে 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 জিজ্ঞাসা করছে? ওইখানে তো ট্রাফিক আচ্ছা, এটা কে আসতেছে স্যার। জিজ্ঞাসা করছে, একটু যদি নামটা বলো। আমি স্যার হ্যাঁ বলো। স্যার শাহরিয়ার শাহরিয়ার, স্যার। হ্যাঁ হ্যাঁ মানে শাহরিয়ার, স্যার মানে হ্যাঁ হ্যাঁ বলছিলাম, হ্যাঁ স্যার রিভিউর এখানে আপনার তো ট্রাফিক আসতেছে, হ্যাঁ হ্যাঁ তো এই ট্রাফিকটা আপনি অ্যাডসেন্সও কাজে লাগাচ্ছেন কিনা এটা আমি স্যার আজ হ্যাঁ হ্যাঁ করছিলাম। এবার আমি বলি আমার ট্রাফিকটা হচ্ছে, এবার বলি অ্যাডসেন্স এবং অ্যাফিলিয়েটের মধ্যে সব থেকে বেশি মানি জেনারেট হয় কোনটাতে? তোমরা কি মানে আইডিয়া আছে, জানো এই মুহূর্তে? আমি জাস্ট জানতে চাচ্ছি। সিলেক্ট মানে কি, ওটা কি একটু স্পেলিংটা লেখো তো। অ্যাডসেন্স স্যার। অ্যাফিলিয়েট, এই যে এত সময় যা বুঝালাম। অ্যাফিলিয়েন্ট। অ্যাফিলিয়েট, ও অ্যাফিলিয়েট, আচ্ছা, মানে এ এফ এফ ও আই এল আই এ টি, অ্যাফিলিয়েট, অ্যাফিলিয়েট। অ্যাফিলিয়েট। আচ্ছা, অ্যাডসেন্স আর অ্যাফিলিয়েটের মধ্যে সাধারণত অ্যাফিলিয়েটে পেমেন্টটা বেশি পাওয়া যায়। আর অ্যাডসেন্স অ্যাফিলিয়েট করতে তোমার মেলা ঝামেলা পোহাতে হয় না, পেমেন্টও বেশি। আর অ্যাডসেন্সে তোমার কিছু ঝামেলা আছে। কি ঝামেলা? মানে তোমার অ্যাডসেন্স অ্যাকাউন্টটা পেতে কিছু নিয়ম কানুন মানতে হবে। তোমার ওয়েবসাইট একটা বয়স লাগবে নির্দিষ্ট, কমপক্ষে তোমার ওয়েবসাইটের বয়স 6 থেকে 1 বছর হতে হবে। কথা কি বুঝতে পারছো? এবং কিছু নির্দিষ্ট জিনিস মেনে চলতে হবে। যেমন অ্যাফিলিয়েট করতে গেলে অ্যাফিলিয়েটের মধ্যে কিছু জিনিস আছে যেগুলো অ্যাডসেন্স আবার মেনে নেয় না সবসময়। কথা কি বুঝতে পারছো? অর্থাৎ তুমি যে ওয়েবসাইটে অ্যাফিলিয়েট করতেছো সেই ওয়েবসাইটে অ্যাডসেন্স ইয়েস অ্যাকাউন্ট স্যার। অ্যাডসেন্স না ইউজ করাই ভালো। এটা একটু বেসিক বলে রাখলাম আগে থেকে। তুমি যদি নিয়ম কানুন মেনে রেখে অ্যাফিলিয়েট করো তাহলে অ্যাডসেন্স ঠিক আছে। মানে যে ওয়েবসাইটে অ্যাফিলিয়েট আছে সেই ওয়েবসাইটে তুমি অ্যাডসেন্স করতে পারবা, কিন্তু অ্যাডসেন্সের নির্দিষ্ট নিয়ম কানুন মেনে। কিন্তু সবসময় সব নিয়ম মানে কানুন, ওটার সাথে যদি সব হ্যাঁ, রুলস গুলো আর কি মানে ফলো করা কনফ্লিক্টে যায় যায়। তাহলে হ্যাঁ হচ্ছে হ্যাঁ অ্যাডসেন্সের সাথে যদি কনফ্লিক্টে যায় তাহলে সেখানে তোমার অ্যাডসেন্স বাতিল হয়ে যাবে, যেটা একটা সমস্যা। এই কারণে আমি বলবো অ্যাডসেন্সের জন্য তুমি আলাদা একটা ওয়েবসাইট তৈরি করো, যেটা তোমার টার্গেটই থাকবে শুধু অ্যাডসেন্স থেকে টাকা আয় করার। আর অ্যাফিলিয়েট করতে চাইলে অ্যাফিলিয়েটের জন্য আলাদা ওয়েবসাইট করো। কথা কি বুঝতে পারছো? আর দুইটাকে ইয়েস স্যার। কম্বাইন করা যায় যদি তুমি নির্দিষ্ট কোনো নিয়ম মেনে চলো। এখন আমার ঠিক একই ব্যাপার। আচ্ছা, একটা ওয়েবসাইট থেকে সাধারণত ইনকাম সোর্স তিনটা। একটা হলো অ্যাফিলিয়েট, অ্যাডসেন্স বা এই টাইপের যে অ্যাডভার্টাইজার্স আছে। শুধু অ্যাডসেন্স না, আরো অনেক অ্যাডভার্টাইজার্স আছে, ঠিক আছে? একটা হলো অ্যাফিলিয়েটের মাধ্যমে, আর একটা হলো অ্যাডসেন্সের মাধ্যমে, আর একটা হলো প্রোডাক্ট সেলের মাধ্যমে। কথা কি বুঝতে পারছো? ওকে, এবার আসি। তাহলে একটা ওয়েবসাইট থেকে মূলত কয়ভাবে মূলত রেভিনিউ জেনারেট করা যায়? 3 ভাবে: অ্যাফিলিয়েট, অ্যাডসেন্স, প্রোডাক্ট সেল। তুমি একটা ওয়েবসাইটে তিনটাই করতে পারো যদি তুমি নির্দিষ্ট নিয়ম মেনে চলতে পারো, তবে তার জন্য তোমাকে আগে থেকে প্ল্যানিং করতে হয়। প্রোডাক্ট সেল করা হয় মূলত ই কমার্স ওয়েবসাইটে। ক্লিয়ার? আচ্ছা, এবার সত্য কথা যেটা, আমি যেহেতু আমার স্টুডেন্টের কাছে অনেস্ট থাকতে চাই সবসময়, সেটা হলো mahamusa.com যে ওয়েবসাইটটা দেখছো এটা মূলত প্রোডাক্ট সেল, এখান থেকে রেভিনিউটা আসে। ক্লিয়ার? প্রোডাক্ট সেল বলতে কোর্স সেল বা বিভিন্ন ভাবে। ক্লিয়ার? এটা অনেকগুলো প্রোডাক্ট আছে ওখানে, তোমরা গেলেই দেখতে পাবে। এখানে অনেকেই কোর্স করে আলাদাভাবে, ওই কোর্সগুলো করে প্রোডাক্ট সেল হয়। এটা হলো mahamusa.com এর রেভিনিউ জেনারেট করে এইভাবে। আর ব্লগিং এর যে একটা ওয়েবসাইট আছে ইংলিশ, সেটা আসে হচ্ছে অ্যাফিলিয়েট থেকে, সাস অ্যাফিলিয়েট থেকে। ক্লিয়ার? এবং অ্যাডসেন্স থেকে। ক্লিয়ার? কারণ আমি কিছু রেগুলেশন নিয়ম কারণ মেনে। আরেকটা দুইটা যে আরেকটা যে ওয়েবসাইট আছে সেটা হলো অ্যাফিলিয়েট, সেটা হলো এই যে ক্যানন, নিকন বা এই টাইপ, কিন্তু এইগুলো না, এটা অন্য জিনিস, ফ্যাশন ওয়েবসাইট। সেটা হচ্ছে মানে সরি সেটা ফ্যাশন ওয়েবসাইট না, সেটা হলো হোম ডেকোরেশন ওয়েবসাইট, অ্যাফিলিয়েটেড। ক্লিয়ার? বুঝতে পারছো? হোম ডেকোরেশন আইটেমস তো বুঝো, যে তুমি একটা বেশ সুন্দর বাসাটা সাজাবে, তুমি বেশ সুন্দর একটা ফুল বা ঝাড়বাতি এই টাইপের যেগুলো আর কি। ইংলিশ, ওটা হচ্ছে আমেরিকা ইউএসএ টার্গেটেড। আজকে মেলা কথা বলে ফেলছি পার্সোনাল বিষয়ে। ওকে, বলি, সমস্যা কি? তোমরা তো আমার স্টুডেন্ট, সমস্যা কি? এটা হলো হোম ডেকোরেশন ওয়েবসাইট। আর এবার একটা কথা বলি, অ্যাফিলিয়েট করতে গেলে তোমাকে নিশ ধরতে হয়। নিচ বলতে একটা নির্দিষ্ট টপিক ধরতে হয়, সেই টপিকের অনুযায়ী অ্যাফিলিয়েট করতে হয়। যেমন আমার হোম ডেকোরেশন আইটেম। কথা কি বুঝতে পারছো? অনেক বড় কিছু প্রোডাক্ট ধরতে গেলে তোমার ঝামেলা হয়ে যায় অ্যাফিলিয়েটের ক্ষেত্রে।
আচ্ছা স্যার এইবার হ্যাঁ বলো। স্যার আমার একটা ক্লাস আছে স্যার, আমি এখন যাবো হ্যাঁ স্যার। অবশ্যই, এটা কে ছিল, শারিয়ার? স্যার আমি মেশাল, স্যার আমি ও মেশাল। সরি 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 মেশাল, তুমি আজকে নতুন জয়েন করেছো, আমি সরি, আমি অনেক এক্সট্রা কথা বলে বলছি। না না ওকে, স্যার ঠিক আছে, সমস্যা নেই। নেক্সট আমি ক্লাসে স্যার অবশ্যই আমি এনজয় করতেছিলাম ক্লাসে। ওকে, থ্যাংক ইউ মেশাল, গুড বাই। জি স্যার আমি, ওকে গুড বাই, গুড বাই ঠিক আছে মেশাল। আমি নেক্সট ক্লাসে শিওর, জয়েন অ্যান্ড করবো। অ্যাটেন্ড দ্য এক্সাম। ওকে, থ্যাংক ইউ মেশাল। ইনশাআল্লাহ স্যার, ইনশাআল্লাহ। ওকে। আচ্ছা, আরেকটা যে ব্যাপারটা বলছিলাম সেটা হচ্ছে অ্যাডসেন্স। তোমরা কি আমার ইউটিউব চ্যানেলে গিয়েছো কেউ কখনো? জি স্যার। কখনো কি জি স্যার। অ্যাড শো করেছে তোমাদের সাথে? করার কথা। মনে নেই স্যার। আচ্ছা মনে নাই, হয়তো রিসেন্ট এর মধ্যে যাওয়া পড়েনি, কারণ আমি তো তোমাদের অনলাইনে ক্লাস নিচ্ছি। এখন ইউটিউবে অনেক সময় সাপোজ আমার কিছু ভিডিও আছে, ওখানে দেখবা যে তুমি যখন ভিডিও দেখছো হঠাৎ করে কোন একটা অ্যাড শো করে দিচ্ছে, ঠিক আছে? জি একটা স্যার। একটা যদি তুমি দেখছো, তাহলে মানে তুমি যদি ওই অ্যাডটা দেখছো মানে হচ্ছে তোমার হয়তো একটা ভালো লাগছে বলে তুমি হয়তো অ্যাড দেখলে। তা ওই অ্যাডসেন্সে যে ব্যাপারটা, সো ইফ ইউ সো using YouTube you can get revenue through AdSense. Are you getting the point? When you are going to a channel, for example you are going to a YouTube channel, you are just watching something. For example, you are watching a movie or you are watching a song, you are just listening a song. Suddenly they just showed a ad from Banglalink or a Grameen or any ad or any type of ad from. So there can be a banner ad, there can be a video ad, and if the watcher click on that ad or sees the ad, then the channel owner is getting the money. Are you getting the point? জি স্যার। So in such a way, so using website or YouTube channel, you can earn through AdSense. Have you got an idea? ইয়েস স্যার। ইয়েস স্যার। Okay, but YouTube channel can also be used for affiliate marketing too. Um, I don't know Karimanati does it or not. Or actually Bengali YouTubers do not do that because they don't have the option so much. But if you go to any English YouTube channel, okay, for example Peter McKinnon is a YouTuber, generally just makes video on photo shoot, okay, or video editing or just uh, video making, okay. So if you go there, so you will see there in Peter McKinnon's YouTube channel, you will find that there is also AdSense and there is also affiliated product from Amazon. Are you getting it? ইয়েস স্যার। Peter McKinnon, if you search on Google, you will find a popular YouTuber. ওকে, আমি বলছি এবারে পিটার ম্যাককিনন কি করছে। পিটার ম্যাককিনন সাধারণত ভিডিও এডিটিং বা মুভি তৈরি বা এগুলো নিয়ে তো সে ভিডিও বানাচ্ছে, তাই না? এখন তুমি নিশ্চয়ই তোমার খুব ইচ্ছা তুমি একটা ফিল্ম মেক করবা, তুমি একটা মুভি তৈরি করবা, খুব ইচ্ছা তোমার, তাই তোমার নিশ্চয়ই একটা ক্যামেরা দরকার, তাই তো? তা তোমাকে পিটার ম্যাককিনন শেখাচ্ছে, তোমাকে ওকে, সো পিটার ম্যাককিনন ইজ জাস্ট টেলিং ইউ হাউ টু মেক a movie from home. Okay, after that video in the description he is telling, okay, if you want to make a movie then you need these instruments. তুমি যদি একটা মুভি বানাতে চাও তোমার এই ইনস্ট্রুমেন্ট গুলো দরকার, তোমার একটা ক্যামেরা দরকার, তোমার ক্যামেরা স্ট্যান্ড দরকার, তোমার লাইটিং দরকার, তাই তো? এইভাবে সে কি করছে, ওই লাইটিং বা ক্যামেরা এইগুলো সে লিস্ট আকারে দিয়ে দিচ্ছে ওই যে যন্ত্রপাতি, ঠিক আছে? আর তুমি যখন স্যার যদি স্যার এমন একটা ভিডিও হয় যে হ্যাঁ স্যার বলো, মানে ফোনের কোনো লঞ্চারের ক্ষেত্রে একজন হ্যাঁ মানে একটা ইউটিউবার আর কি দেখাচ্ছে, পরে নিচে লিংকে গুগলের কোনো অ্যাপের লিংক দিয়ে দিল, তাহলে ওইটার ক্ষেত্রেও কি স্যার সেম? এবার তোমার দেখতে হবে যে গুগল যে একটা লিংক দিল সেই, হ্যাঁ এটা হলো সফটওয়্যার, সেই গুগল যে একটা লিংক দিল ওই অ্যাপটার কোনো অ্যাফিলিয়েটেড মানে কোনো সার্ভিস চালু আছে কি, যে তোমাকে ও গুগলের একটা লিংক দিল, যদি সে অ্যাফিলিয়েটেড সার্ভিসটা চালু থাকে ওই নির্দিষ্ট সফটওয়্যারে, তাহলে তুমি যদি ওইখান থেকে ওই লিংকে যাও তাহলে সে পেমেন্ট মানে সে একটা কমিশন পাচ্ছে। কথা কি বুঝতে পারছো? বুঝছি। সে একটা কমিশন পাচ্ছে ওখানে। তাহলে আশা করি এই মানে এটা একটা হিউজ বিষয়, আমার মনে হয় আজকে একটা গ্রামার ক্লাসের মধ্যে আমি সংক্ষেপে হয়তো তোমাদের কিছুটা আইডিয়া দিতে পেরেছি, আমার মনে হয় বুঝতে পেরেছো হয়তো। এটা তো অনেক হিউজ একটা বিষয়, অনেক পড়ালেখা করতে হয়।
আমার 6 বছর পড়ালেখার নলেজ হয়তো আমি তোমাদেরকে আজকে কিছুটা শেয়ার করতে পারলাম। তা এই হচ্ছে ব্যাপার। তা এই পিটার ম্যাককিনন একটা ইউটিউব ভিডিও তৈরি করছে, বছর ঠিক আছে? পিটার ম্যাককিনন একটা ইউটিউব ভিডিও তৈরি করলো যে কিভাবে মুভি তৈরি করতে পারবে বাসায় বসে, আর তার তলায় কি কি ইনস্ট্রুমেন্ট লাগবে তুমি সেই ইনস্ট্রুমেন্টগুলো অ্যামাজন থেকে কিনতে পারবা। আর ওই অ্যামাজন থেকে যখন তুমি ওই লিংক ক্লিক করে কিনতে যাচ্ছ, তুমি যদি কেনো তাহলে সেই পিটার ম্যাককিনন কি পাচ্ছে? সে একটা অ্যাফিলিয়েটেড কমিশন পাচ্ছে। ব্যাপারটা ক্লিয়ার? তাহলে ইউটিউব থেকেও জি স্যার। অ্যাডসেন্স বা অ্যাফিলিয়েট থেকে পাওয়া মানে পেমেন্ট পাওয়া যায়, তাই তো? আবার একটা মজার ব্যাপার দেখো, আমার পার্সোনাল লাইফ হিস্ট্রি থেকে আমি শেয়ার করতেছি। আমার ইউটিউব চ্যানেলের ওই যে ক্লিপস্টফের যে ভিডিওটা দেখছো ওটা কিন্তু কি আছে, এটাকে বলে ফ্রিমিয়াম বলে। কি বলে? ফ্রিমিয়াম। প্রিমিয়াম। প্রিমিয়াম না কিন্তু ফ্রিমিয়াম। ও ফ্রি। হ্যাঁ আচ্ছা, মানে আমি তো আসলে সত্যি বলি, আমি টিচার আবার মার্কেটিয়ার। যেহেতু আমি মানুষকে পজিটিভ বা ভালো জিনিসটা শেখাতে চাই, এই কারণে বলছি, সে কারণে ডিসক্লোজ করছি, নাহলে করতাম না। ফ্রিমিয়াম হচ্ছে তাই ফ্রি এবং সন্ধি পড়েছো না বাংলাতে? জি স্যার। ফ্রি, ফ্রি এবং প্রিমিয়াম একসাথে যদি তোমরা জয়েন করো তাহলে কি হয়ে যায়? প্রিমিয়াম। ঠিক আছে? তা প্রিমিয়াম কি জিনিস? তুমি তোমার কোনো একটা প্রোডাক্ট আছে, তুমি সেটার কিছুটা ফ্রি আকারে মানুষকে দিলে, আর বাকিটুকু যদি কেউ নিতে চায় তাকে পেমেন্ট করে নিতে হবে। এটাকে বলি আমরা কি? প্রিমিয়াম। কথা কি বুঝতে পারছো? ট্রায়াল কোনো সফটওয়্যার ইউজ করেছো তোমার মোবাইলে বা হচ্ছে তোমার কম্পিউটারে? হ্যাঁ পিক্সআর্ট এই তো পিক্সার্ট। পিক্সআর্টের ক্ষেত্রে দেখা যায়। হ্যাঁ, তা পিক্সার্ট কি করছে, তোমাকে বলছে যে ঠিক আছে আপনারা এটা ইউজ করুন। তা প্রোডাক্টটা তুমি ইউজ করলা, তোমার খুব ভালো লেগেছে, তোমাকে খুব সুন্দর সুন্দর ইমেজ তৈরি করে দিচ্ছে। এবার কিছুদিন পরে বললো যেটা একটা ট্রায়াল ভার্সন ছিল, বা আপনি যদি আরো আপগ্রেড কিছু করতে চান তাহলে আপনাকে এটা কিনতে হবে। এটাকে বলে ফ্রিমিয়াম। কথা কি বুঝতে পারছো? গেমের ক্ষেত্রেও দেখা যায়, অ্যাসাসিন হান্টার নামে একটা গেম আছে, হ্যাঁ ওতে হচ্ছে ম্যান কেনা লাগে। হ্যাঁ, তা একটা ম্যান আপগ্রেড কিনতে আমার করতে হবে। 500-600 টাকা। হ্যাঁ, তোমাকে ম্যান কিনতে হবে বা তোমাকে হচ্ছে কি করতে একটা হচ্ছে, ম্যান, হ্যাঁ বা তোমাকে ওই যে ইনস্ট্রুমেন্ট কিনতে আবার হচ্ছে। লাস্ট ম্যান, অনলি ওয়ান ম্যান, তো এটাকে বলে ফ্রিমিয়াম। ঠিক আছে? তাহলে একটাই ম্যান লাস্ট। তাহলে মার্কেটিং বা এই যে ডিজিটাল মার্কেটিং, অনলাইন মার্কেটিং এর অনেক বিষয় আছে। এগুলো আমরা আস্তে আস্তে পরবর্তীতে শিখবো। আগে আমাদের মেইন টার্গেট থাকবে পড়ালেখা করা, ইংলিশে ভালো হওয়া। আস্তে আস্তে আমরা এগুলো শিখবো। ঠিক আছে? সমস্যা নেই, তোমরা আমার প্রিয় স্টুডেন্ট, আমি এগুলো আস্তে আস্তে তোমাদের দেখাই দেবো, সমস্যা নেই। তো এটা ছিল জি হচ্ছে স্যার। ফ্রিমিয়াম। ঠিক আছে? ক্লাসটা কি খুবই বোরিং ছিল আজকে? নো স্যার। অনেক কিছুই মনে হয় ডিসক্লোজ করলাম। করলাম কারণ এগুলো আসলে দরকার, জানা দরকার, সবকিছু পৃথিবীতে জানা দরকার। ওকে, জি স্যার। যাই হোক এই সব কিছুই থাক, এগুলো আমরা আপাতত শিকায় তুলে রাখি, আপাতত পড়াটা শেষ করি। রুল 25, কোনো একদিন আমরা এগুলো শিখবো। mamusa.com তো আছেই তোমাদের জন্য, আস্তে আস্তে পরে শিখতে পারবে। ক্যারিয়ার ডেভেলপমেন্টের জন্য তোমাদের জন্য তো এটা আছেই, আস্তে আস্তে দেখবে। আচ্ছা যাই হোক, আর দোয়া করো আমার জন্য, যতদূর পারি যাতে যেন শেখাতে পারি পরবর্তীতে আস্তে আস্তে। আর সবচেয়ে বড় ব্যাপার, শিখতে গেলে আমার অবশ্যই আমারও কিছু লয়াল স্টুডেন্টস দরকার। যেমন সাজিদকে কিন্তু আমি সেই ক্লাস 6 থেকে পড়াচ্ছি। এর এর এতে ভূমিকা আছে কি, সাজিদেরও ভূমিকা আছে, আমারও ভূমিকা আছে। হয়তো আমি তাকে ভালো পড়াচ্ছি তাই পড়ছে, আর সাজিদের হয়তো আমাকে আমার সাথে আছে বলেই সাজিদ হয়তো নতুন কিছু জানতে পারছে। তা ব্যাপারটা দুই দুই তরফা। সেটা হচ্ছে জি স্যার। আমাকেও তোমাদের ভালো সার্ভিস দিতে হবে এবং তোমাদেরও কি সেভাবে আমার সাথে থাকতে হবে, তাই তো? এই হলো ব্যাপার। ওকে, এবার ফিরে আসি। দেখো, আর আমার সাথে থাকতে গেলে আমার যে ইউটিউব চ্যানেল আছে সেটায় দেখবে কি কি আছে নতুন, বা আমার ওয়েবসাইটটা মাঝে মাঝে ভিজিট করবে, এই আর কি। আর অনলাইনে গুগল তো আছে, গুগলে সার্চ করবে বিভিন্ন বিষয়, অনেক কিছু জানতে পারবে। ওকে, ফিরে আসি। আর আর কোনো কিছুতে কনফিউশন থাকলে আমাকে মেসেজ দিতে পারো ওয়েবসাইট, আমার স্কাইপে বা আমার মেসেঞ্জারে। আমার ওয়েবসাইটে তো পাশে দেয়াই আছে আমার ফেসবুক মেসেঞ্জার বা হচ্ছে স্কাইপের ঠিকানা। ওকে, ফিরে আসি। রুল নাম্বার 25 এ যেটা বলেছে সেটা হচ্ছে দাস বা ইন দিস ওয়ে আমরা তখন ইউজ করব যখন এভাবে। তাহলে দাস ইউ ক্যান ইমপ্রুভ ইউর লাইফ, এভাবে তোমরা তোমাদের জীবনে উন্নতি করতে পারবে, বা দাস ইউ ক্যান ট্রাই, ওকে, দাস ইউ ক্যান ইমপ্রুভ ইউর লাইফস্টাইল। ওকে, আচ্ছা, মোস্ট অফ দ্য পিপল অফ আওয়ার কান্ট্রি আর ইলিটারেট, মেনি অফ দেম আর লেজি অ্যান্ড ইনঅ্যাক্টিভ, ইন দিস ওয়ে দে বিকাম পুয়ার। তাহলে এইভাবে, তাহলে এই যে কথা, আসলে এই কথা দিয়েই মনে আসছিলাম। তাহলে এই যে ফেসবুক, তাই না,
এই ফেসবুকে আসছিলাম, এই এত কথা বেরিয়ে গিয়েছে, এই এত কথা আলোচনা করেছে এই ফেসবুক নিয়ে। এই যে মার্ক জাকারবার্গ এই লাইফে অনেক কিছুই করেছিল, তা এখন কথা হলো আমরা বাঙালিরা ফেসবুক ইউজ করছি কিন্তু ফেসবুকের আসল ব্যাপারটা আমরা বুঝতে পারছি না। ফেসবুক দিয়ে মানে কি বলা যায়, লাখ লাখ টাকা আয় করা যায় ফেসবুকটা ইউজ করতে পেরে। কিভাবে জানো? জাস্ট একটু ট্রু মার্কেটিংটা জানতে হয়, তো সেটা আমি পরে বিষয়ে আলোচনা করবো। এখন তুমি শুধু ফেসবুক ইউজ করছো, এখন তুমি ফেসবুক ইউজ করছো, হঠাৎ 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 করে তোমার পাশে একটা সুন্দর একটা গেঞ্জির বিজ্ঞাপন দিল এবং ফেসবুক সেটা দেয়, তা তুমি কি সেই গেঞ্জিটা কিনতে যাচ্ছ না? যাচ্ছ কিন্তু। বা একটা মোবাইল অ্যাড দিল, এই যে সাপোজ অপো টাইপের কোন একটা ফোনের অ্যাড দিল, একটা ফোনের অ্যাড দিচ্ছে, আমার এই ফোনটা কিনতে হবে। তাই অপো ফোনের অ্যাড তুমি দেখলা কোথা থেকে? ফেসবুক থেকে। ফেসবুক এটা জানলো কি হবে? ফেসবুক তোমার সবকিছুই জানে, ফেসবুক তোমার আমার সবকিছু জানে, গুগল তোমার আমার সবকিছু জানে, ঠিক আছে? এখন যেহেতু তারা জানে, সে তো আমার অ্যাড তারা শো করতে পারছে। তুমি কোনো এক কালে ভুল করে মানে কোনো একটা অপর ওয়েবসাইটে ঢুকে পড়েছিলে ফোন দেখার জন্য, ফেসবুকের কাছে সেই ডাটা আছে। এই কারণে এখন থেকে 3 মাস পরে গিয়ে তুমি যখন আবার এই মোবাইল মানে ফেসবুকে ঢুকেছো, ফেসবুক তোমাকে অপর অ্যাড দেখাচ্ছে আর বলছে যে এই ফোনটা নতুন বাজারে এসেছে, তুমি কিনতে পারো এটা। তা এইভাবে কি করছে অপো কোম্পানি, কোটি কোটি টাকা লাভ করছে, তাই তো? জাস্ট ফেসবুক ইউজ করে। আর ফেসবুক লাভ করছে কি হবে? ফেসবুক লাভ করছে আমরা ইউজার আমাদের ডাটা গুলো ব্যবহার করে সঠিকভাবে। ক্লিয়ার? ওকে, যেটা বলছিলাম, তাহলে ইন দিস ওয়ে, ইন সাচ ওয়ে অপো কি ফেসবুকে পেইড করতেছে? হ্যাঁ, অপো ফেসবুককে পে করছে তো। অপো ফেসবুককে পে করছে। অপো ফেসবুককে পে করছে এইভাবে যে ওকে, যদি ফেসবুক তুমি হচ্ছে ইমপ্রেশন বলে, এই যে তোমরা যেটা একটা মানে ফেসবুক এটাকে বলে ইমপ্রেশন, মানে একটা অ্যাডভার্টাইজ একবার কাউকে দেখানোকে বলে হচ্ছে কি ইমপ্রেশন। কি বলে? ইমপ্রেশন। হ্যাঁ, তা ফেসবুক টাকা কাটে ইমপ্রেশনের উপরে। যদি ফেসবুক 1000 মানুষকে ওই যে ওই যে অপর যে ছবিটা দেখায়, হ্যাঁ, তাহলে ফেসবুক অপো কোম্পানির কাছ থেকে কথা কথা $5 কেটে নিচ্ছে। কথা কি বুঝতে পারছো? $5 মানে কত? 400 টাকা। 400 টাকা, কথা বুঝতে পারছো? এই একটা ইমপ্রেশন সিস্টেম গেল। এবার একটা আরেকটা আছে কনভার্সন সিস্টেম। কনভার্সন সিস্টেম হচ্ছে এই, ফেসবুকের সাথে অপো কোম্পানির চুক্তি থাকলো, মানে অপো কোম্পানি যখন অ্যাড দিচ্ছে তখন তাদের এইভাবে থাকলো যে যদি কেউ আমার ওয়েবসাইটে এসে এসে একটা ফোন কেনে, ঠিক আছে, তাহলে আমি তোমাকে এত সেন্ট দিব। সাপোজ আমি তোমাকে মানে হচ্ছে 0.50 সেন্ট ফেসবুক দিব। থেকে ডাইরেক্ট লিংক ইউজ করে? জি, ফেসবুক থেকে ডাইরেক্ট লিংক ইউজ করে অপো কোম্পানির ওয়েবসাইটে গিয়ে যদি কেউ কোনো একটা ফোন কেনে, তাহলে বলছে এটাকে বলে কনভার্সন। এই কনভার্সন অ্যাড যদি ইউজ করে, কনভার্সন অ্যাড ইউজ করলে ফেসবুককে মানে ফেসবুককে অপো কোম্পানি পার ভিজিটরের জন্য 0.5 মানে হচ্ছে মানে 50 সেন্ট মানে হচ্ছে $0.5 করে দিচ্ছে, মানে কত টাকা? 40 টাকা করে দিচ্ছে। আমার কথা কি বুঝতে পারছো? তাহলে এটা কি লাভ না লোকসান আমাদের মানে মানে কোম্পানির জন্য? অবশ্যই। আবার ফেসবুকেরও কি লস আছে? ফেসবুকে তো লস নাই। তুমি তো তোমার বন্ধুর না। স্ট্যাটাস দেখার জন্য ফেসবুকে গিয়েছো, পাশে দেখলা যে কি একটা অ্যাড দিছে, তুমি ঢুকে ক্লিক করে পরদিন আব্বুরে জ্বালাচ্ছ যে প্লিজ আমার এই ফোনটা কিনে দাও, না দিলে আমি এক্ষুনি এই আম গাছতে পড়ে যাব, আমি খাটের তলা দিয়ে পড়ে খাটের তলা লাফ দেবো। কারো লস নাই, তাই তো? তোমার ডাটা ফেসবুকের কাছে আছে, ফেসবুক অপো কোম্পানি এটা সেল করাই দিল, ফেসবুকে তো লস নাই, আর ওদিকে অপো কোম্পানি লাভ হচ্ছে। তা এইটা কিভাবে হচ্ছে? এটাকে বলে ফেসবুক অ্যাড ক্যাম্পেইন, ঠিক আছে? ফেসবুক অ্যাড ক্যাম্পেইন কারা করে? ই কমার্স ওয়েবসাইট ফেসবুক অ্যাড ক্যাম্পেইন করে। আমার কথা কি বুঝতে পারতেছো? এটাকে বলে পেইড মার্কেটিং। মার্কেটিং দুই রকম, একটা হলো পেইড মার্কেটিং আর একটা হলো অর্গানিক মার্কেটিং। এই সেটা কি নিজের থেকে করা? কে জিজ্ঞেস করলা? শারিয়ার? না, আমি সিয়াম। অর্গানিক মার্কেটিংটা কি? বলছি। সব কি আজকে শিখে যাবো? আচ্ছা বলে দিই, যদি ফ্রি থাকো বলে দিই, সমস্যা নেই। তোমরা আমার ছোটবেলা থেকে মানে স্টুডেন্ট, মানে এই 6 এর থেকে সাজিদকে পড়াচ্ছে আর তুমি তো আসোই, সমস্যা নেই বলি। পেইড মার্কেটিং আর একটা হচ্ছে অর্গানিক মার্কেটিং। বর্তমান চলতেছে পেইড মার্কেটিং এর যুগ, সাথে অর্গানিক মার্কেটিং ও আছে, সমস্যা নাই। তুমি যখন গুগলে কোনো একটা কিছু সার্চ দাও, উপরে লেখা থাকে যে অ্যাড লেখা থাকে অনেক সময়,
পেইড মার্কেটিং করতে পারছি বর্তমানে ফেসবুকের মাধ্যমে, মানে বাঙালিরা আমরা করতে পারছি ফেসবুকের মাধ্যমে আর হচ্ছে গুগলের মাধ্যমে, ঠিক আছে, গুগল আর ইউটিউবের মাধ্যমে। তা এই যে ফেসবুকে তুমি যে 50 সেন্ট দিলা যে তোমার মোবাইলটা বিক্রি করে দেওয়ার জন্য, তাই তো? তাহলে এটা কি মার্কেটিং ছিল? পেইড মার্কেটিং, তাই না? পেইড। হ্যাঁ। এবার এই কিছু সিস্টেম আছে, সিস্টেমগুলো আস্তে আস্তে পরে দেখাবো, জানাবো, সমস্যা নেই। বিভিন্ন কোর্স তোমরা পাবে এই বিষয়ে, সমস্যা নেই। আমার mahmusa.com এ বিভিন্ন কোর্স পাবে এই বিষয়ে, এটাকে বলে ডিজিটাল মার্কেটিং, এই বিষয়ে কোর্স পাবে, সমস্যা নেই। তা এটাকে বলে পেইড মার্কেটিং। এবার সাপোজ আমার যে ক্লিপস্টোফেলে অনেকে গিয়ে ক্লিপস্টোফেলে যে ইউটিউবে অনেকে জাস্ট সার্চ দিচ্ছে যে ভার্সিটি অ্যাডমিশন বা ক্লিপস্টোফেল কিভাবে পড়তে হবে এই বিষয়ে সার্চ দিচ্ছে গুগলে। হ্যাঁ, গুগলে গিয়ে সে দেখতেছে হচ্ছে যে ক্লিপস্টোফেলের ভিডিও আছে 51টা, তাই তো? তখন সে কি করতেছে, ক্লাসগুলো করতেছে, করতে করতে তার ভালো লাগলো যে না মামু স্যার তো ভালো ক্লাস নিচ্ছে, তাকে ভালো শেখাচ্ছে। তখন সে মনে করলো ঠিক আছে টোটাল তো 130টা ভিডিও আছে, ঠিক আছে স্যারের কাছ থেকে নয় কিনে নি। তখন সে কি করতেছে 1000 টাকা সেন্ড করে বিকাশে আমার কাছ থেকে এই কোর্সটা কিনে নিচ্ছে, তাই তো? এখন এটা করতে কি আমার কোনো খরচ হয়েছে? আমি তো জাস্ট ভিডিও করে ইউটিউবে দিয়ে না, দিলাম। তাহলে এটা কি মানে মার্কেটিং? নিজের থেকে যেটা করা জি, এটা হচ্ছে অর্গানিক মার্কেটিং, আমার কিন্তু খরচ অর্গানিক। হয়নি। হ্যাঁ, এটা হলো অর্গানিক। কথা কি বুঝতে পেরেছো? ঠিক একই ভাবে আমি যদি একটা নামটা দেখে বোঝা যাচ্ছিল যে আমার খরচ হবে না। অর্গানিক মানে ঠিক একই ভাবে আমি যদি অনেক বড় অর্গানিক একটা আর্টিকেল লিখি, ব্যাপার। তাই তো, অনেক বড় একটা আর্টিকেল লিখলাম তথ্য বিষয়ে, সাপোজ তুমি সার্চ দিলে কিভাবে অনলাইনে ক্লাস নেওয়া যায়, এই বিষয়ে আমার একটা কোর্স আসতেছে অনলাইনে। এটা হচ্ছে টিচারদের জন্য, যে তারা কিভাবে অনলাইনে স্টুডেন্টদের ক্লাস নিতে পারবে পারফেক্টলি। তা সাপোজ যদি কেউ গুগলে সার্চ দেয় কিভাবে অনলাইনে ক্লাস নেওয়া যায়, তা সাপোজ এই বিষয়ে গুগলে সে বাংলায় লিখলো, তা এই বিষয়ে আমার অনেক বড় একটা আর্টিকেল দেখা গেলো সামনে আসবে। তা দেখা গেলো সে আমার সে আর্টিকেলটা পড়লো, সে আর্টিকেলটা পড়ে সে আর্টিকেলটা পড়ে লাস্টে গিয়ে দেখলো যে এখানে একটা কোর্স আছে যে অনলাইনে কিভাবে ক্লাস নেওয়া যায়, টিচাররা কিভাবে ক্লাস নিতে পারে, এই বিষয়ে একটা কোর্স তৈরি করেছে মাহমুদ স্যার, ঠিক আছে? তা সে যদি কোর্সটা করে তাহলে কি সেটাও একটা মার্কেট, মানে কোর্সটা করলে তো আমার একটা প্রোডাক্ট সেল হচ্ছে। আর সে কিভাবে আসলো বলো তো? সে আমার আর্টিকেল পড়ে আসলো না গুগল থেকে? কথা কথা। তাহলে সেটা কি ছিল? অর্গানিক। বুঝতে পারছো? আমি মনে হয় সবই আজকে শিখাই দিচ্ছি আচ্ছা আচ্ছা, তোমার ওই নির্দিষ্ট আর্টিকেলটা কজন পড়তেছে এটা কি কোনো মানে দেখা যায় সিস্টেম আছে? এইটাই তো কথা। এবারে মার্কেটিং তো পেইড অর্গানিক, কিন্তু এটা হতে হবে ডাটা, মানে ইউজার ডাটা। আমি কিন্তু ডাটা দেখতে পারি, মানে আমার ওয়েবসাইটে কে আসলো মনে করো এই ডাটা। তোমার ওয়েবসাইটের মধ্যে অনেকগুলো আর্টিকেল আছে, ঠিক আছে? এন্ড তোমার ওয়েবসাইটের মধ্যে ঢুকছে মনে করো 1000 জন, কিন্তু তোমার ওই নির্দিষ্ট আর্টিকেল কে কয়জন পড়ছে এটা তুমি কি এটা কি জানা যায় নাকি শুধুমাত্র ভিজিটরসে জানা যায়? না না, সেটা জানা যায়, সেটা জানারও সিস্টেম আছে। তার জন্য আমার অ্যানালিটিক্স সম্পর্কে জানতে হবে, ডাটা অ্যানালিটিক্স। এবার নির্দিষ্ট আর্টিকেল মানে কতক্ষণ দেখছে এটাও কি দেখা যায়? হ্যাঁ, কত সময় তুমি দেখছো এবং তুমি কতটুকু স্ক্রল করছো, তুমি কি লাস্ট পর্যন্ত পড়ছো নাকি 30 সেকেন্ড দেখে দৌড় দিছো, নাকি তুমি স্ক্রল করে লাস্ট পর্যন্ত গেছো, তোমার প্রতিটা মুভমেন্ট আমি ট্র্যাক করতে পারি। মানে এটা যদি হচ্ছে মানে ওয়েবসাইট, মানে আমি কিভাবে বানাচ্ছি, কিভাবে ওয়েবসাইটের পিছনে কাজ করতেছি এর উপরে ডিপেন্ড করতেছে। আচ্ছা, এটা তুমি মনে করো আমি যদি ওই সিস্টেম না রাখি, হ্যাঁ, যে আমি আমি হচ্ছে কতক্ষণ স্ক্রল করলো এটা আমি দেখতে পারবো না, আমি যদি এই প্রোগ্রামটা পিছনে না করি ওয়েবসাইটের পিছনে, না তাহলে তো হবে না, এটা তো পিছনে যে আমরা না না তাহলে হবে না। না, আমি তো এটা করছি। মানে যে যত ভালোভাবে ডিজাইনটা করতে পারছে সে জানতে পারবে, তাই তো? না না, ডিজাইন করা এখানে ওয়েবসাইটে ডিজাইনের কোনো ভূমিকা নাই। শোনো, আচ্ছা যারা ক্লাসে আছো মানে তারা ক্লাসে যদি এনজয় করে থাকতে পারো, আর যদি মনে হয় যে এনজয় করতেছো না তাহলে তুমি ইচ্ছে করলে লিভ নিতে পারো, আমার কোনো সমস্যা নাই। তবে যারা কোশ্চেন করছো আমি অ্যানসার দিচ্ছি, যারা যারা কোশ্চেন করবে আমি অ্যানসার দেব, ঠিক ওই সেই ক্লিপস্টোফেল গিফটের মতো হয়ে যাবে। স্যার আমার 4:30 তে স্যার ক্লাস আছে একটা স্যার। স্যার 4:30 তে ক্লাস আছে। আচ্ছা ঠিক আছে, তুমি 4:30 তে জয়েন করতে পারবে, সমস্যা নেই। আচ্ছা ওকে স্যার। ওকে, তার আগে হয়তো আমি কমপ্লিট করে ফেলবো আজকে। তা যেটা বলছিলাম, শোনো, ওয়েবসাইট ডিজাইন, ওয়েবসাইট তৈরি একটা জিনিস, ঠিক আছে? এবার সে ওয়েবসাইটের মার্কেটিং এর আরেকটা জিনিস, ঠিক আছে? এখন তুমি আমাকে জিজ্ঞেস করলে যে কেউ যে আমি ডেটা অ্যানালিটিক্স এর কথা বলছি। হ্যাঁ, সেটাকে বলা হচ্ছে ডাটা অ্যানালিটিক্স, ঠিক আছে? মানে ইউজার ডাটা। হ্যাঁ, আমি ইউজার ডাটা নেই। হ্যাঁ ওটা কিভাবে? হ্যাঁ, সেটা করার সিস্টেম আছে আলাদা, ঠিক আছে? এগুলো আমি আস্তে আস্তে আলোচনা করব। সেটার জন্য বিশেষ সিস্টেম আছে, সেটা হলো ফেসবুক থেকে নেওয়া যায়,
বিশেষ সিস্টেমে, হুম পিক্সেলের মাধ্যমে, আর একটা হচ্ছে গুগল ও অ্যানালিটিক্স এর মাধ্যমে। এর জন্য পরবর্তীতে ওই গুগল পিক্সেলের ফেসবুক পিক্সেলের উপর ক্লাস থাকবে, আর গুগল অ্যানালিটিক্স এর উপর কোর্স, অ্যানালিটিক্স এর উপর বিস্তারিত কোর্স থাকবে, সেগুলো তোমরা পরবর্তীতে অ্যাটেন্ড করতে পারো। এগুলো আস্তে আচ্ছা, আস্তে আসবে। মনে কর আরেকটা জিনিস, হ্যাঁ বলো। মনে করো আমি একটা ফেসবুকে আমি নিজের টাইমলাইনে একটা আর্টিকেল পোস্ট করলাম, হ্যাঁ, ওটা কয়জন সিন করছে কিংবা কয়জন কটুক দেখছে, এটাও কি, এটার জন্য কি আলাদা কোনো সফটওয়্যার ইউজ করা লাগবে দেখার জন্য? তোমার ফেসবুক প্রোফাইলে তুমি যেটা করছো এটার জন্য তুমি মানে সিন করতে পারবা না, মানে সেটা তোমার পার্সোনাল প্রোফাইল। তুমি যদি এটা সিন করতে হয় তোমার ফেসবুক বিজনেস পেজ লাগবে। কথা কি বুঝতে পারছো? সেক্ষেত্রে তুমি ও দেখতে পারবা যে কয়জন কি তোমার আর্টিকেল পড়ছে বা দেখছে। কিন্তু ফেসবুকের যে আসলে মানে ফ্রি জিনিসের না, সবসময় ফ্রি জিনিস মানে হুম, পেইড এর মতো অতটা মানে মানে কি বলা যায়, ফেসবুকের পেইড ইফেক্টিভ হয় না। আছে? পরে আসতেছে। আমি বলতেছি কি, শোনো, ফ্রি জিনিসে সবসময় পেইড প্রোগ্রামগুলোর মতো অতটা ইফেক্টিভ হয় না। কিছু জিনিস ইফেক্টিভ হয় যেগুলো অর্গানিক, যেগুলো আসলেই সেই হুম, উদ্দেশ্যে তৈরি করা। কথা কি বুঝতে পারছো? বুঝতে পারছি। এখন তুমি ফেসবুকের পেইড আছে, ফেসবুকের পেইড কি, তুমি যখন ফেসবুকে কোনো একটা অ্যাড দিচ্ছ তখন সেটা ফেসবুকে পেইড হচ্ছে, মানে যেটা আমি ফার্স্ট আলোচনা করছিলাম। হুম তা হুম তখন হুম তুমি ডেটা পেইড দেখতে করে পারবা। তারপর করতেছো? হুম। এখন যেটা আসলে ও বলছিলাম, আচ্ছা। ফেসবুক বিজনেস পেজ তৈরি করে পেইড মানে যখন তুমি ফেসবুকে হচ্ছে কোনো একটা অ্যাড শো করা বা ফেসবুকে টাকা দিয়ে, তখন তুমি সেই ডেটা দেখতে পারবা। আর হুম তাছাড়া আরো কিছু সিস্টেম আছে যেগুলো তোমাকে জানতে হবে, ডিজিটাল মার্কেটিং এর কিছু সিস্টেম আছে যেগুলো তুমি জানতে হবে, তাহলে তুমি পারবা। এখন যেটা বলছিলাম যে মার্কেটিং আসলে দুইটা, সেটা হলো পেইড আর একটা হচ্ছে অর্গানিক। তাহলে অর্গানিক কি তো বুঝতে পেরেছো, আর পেইডটা কি? আচ্ছা, হুম ক্লিস্টোফেলে তো আমি হচ্ছে কিছু হচ্ছে আমার হচ্ছে যারা কোর্স করে তাদের তো হচ্ছে অর্গানিক ভাবে ভাবে পাচ্ছি ইউটিউব থেকে, তাই তো? আর একটা পাচ্ছি হচ্ছে আমার হুম ফেসবুক থেকে। আমার ফেসবুক পেজে হচ্ছে ক্লিস্টোফেলের একটা ইয়া চলে, মানে অ্যাড চলে মাঝে মাঝে। এটা সবাই দেখতে পাবে না, যাদের দেখাতে চাই তারাই দেখতে পাবে। কথা কি বুঝতে পারছো? একটা ও অবশ্য পোস্ট আচ্ছা। আছে। হুম হ্যাঁ, এটাও একটা হুম মজার ব্যাপার যে আমি কাদের একটা দেখাতে চাই শুধু তারাই দেখতে পাবে। সেটার জন্য আমার এই ডাটা জানা ও, লাগবে, ডেটা অ্যানালিটিক্স সম্পর্কে, ডেটা সম্পর্কে জানা লাগবে। ডাটা তোমার কি ওটা বিজনেস পেজ? আমার একটা বিজনেস পেজ। তা তোমার যে ডাটা সায়েন্টিস্ট হওয়া লাগবে এর জন্য এমনটা না, তুমি বেসিকটা জানলেও হবে। ডেটা সায়েন্টিস্টরা মূলত ডেটা নিয়ে কাজ করে, ইউজার ডাটা নিয়ে। এখন আমি যে ও কাদের আচ্ছা অ্যাড আচ্ছা। দেখাবো সেটাও আমি সিস্টেম করতে পারি ফেসবুকে গিয়ে। কথা কি বুঝতে পারছো? যে আমার ওয়েবসাইটে যারা হচ্ছে গত 30 দিন এসেছে শুধু তারাই দেখবে ওই একটা, বা হুম আমার ওয়েবসাইটে কোনো একটা নির্দিষ্ট পেজে গিয়ে কোনো একটা নির্দিষ্ট ফর্ম যে ফিল আপ করছে শুধু সেই একটা দেখবে। মজার ব্যাপার না? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। সেই মজা হচ্ছে। বা আমার কাছে কিছু নির্দিষ্ট ফোন নাম্বার আছে, আমি শুধু তাদেরকেই একটা হুম দেখাতে চাই। সাপোজ আমার ক্লিপস্টফেল কেউ কিনছে, ঠিক আছে, আমার তাদের হুম নাম্বার আছে। হুম আমি চাচ্ছি যে হুম আমি যখন ব্যারন স্টফেলের কোর্সটা তৈরি করার পরে শুধুমাত্র যারা ক্লিপস্টফেল কিনছে তারাই ওই ব্যারন স্টফেলের একটা দেখবে, যাতে তারা কিনতে আগ্রহী হয়। ব্যাপারটা কি মজার? ও, অবশ্যই ইস, মজার, ব্যাপারটা বিশাল মজার। ব্যাপারটা মজার, কিন্তু তুমি যদি না জানতা তাহলে ব্যাপারটা কি ভয়ঙ্কর না? হুম মানে তোমাকে পুরো, তুমি যদি একটা বড় কন্ট্রোল। মার্কেটিয়ার হতে পারো, ডিজিটাল মার্কেটিয়ার, তবে ডিজিটাল মার্কেটিয়ার হতে গেলে তোমার প্রোগ্রামিংও জানতে হয়। আমার প্লাস পয়েন্ট হচ্ছে আমি কি ছিলাম, আমি হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট জানতাম, মানে কোডিং জানতাম। এটা তো ভালোই জানো সিয়াম, আমার তো সোলো লার্নে দেখেছো আমার হুম হুম প্রোফাইল। জানি, দেখছি আর দেখছি। মার্কেটিংও জানতে হয়, গ্রাফিক ডিজাইনও জানতে হয়। শুধু গ্রাফিক ডিজাইন জানলে হবে না, গ্রাফিক ডিজাইনে মানে যে কালার সাইকোলজি আছে, সাইকোলজিটা জানতে হয়, কোন কালারে কাকে অ্যাট্রাক্ট করে, কাকে অ্যাট্রাক্ট হুম করবে। তোমাকে সাইকোলজি। কাস্টমার সাইকোলজি জানতে হবে। মানে তোমাকে তো আমার মতে একটা টিচার হওয়া একটা বিশাল প্লাস পয়েন্ট আমার জন্য, আর যেহেতু ইংলিশে পড়ছিলাম এটা একটা প্লাস পয়েন্ট আমার জন্য, আমার মতে। তোমাকে ইংলিশ জানতে হবে, তোমাকে মানে এই যে ভালো একজন ডিজিটাল মার্কেটার হতে গেলে তোমাকে ইংলিশ জানতে হবে, তোমাকে কাস্টমার সাইকোলজি জানতে হবে, তোমাকে ডাটা অ্যানালিটিক্স জানতে হবে, তোমাকে মার্কেটিং জানতে হবে, পেইড মার্কেটিং, অর্গানিক মার্কেটিং জানতে হবে। এই সব মিলায় যখন তুমি জানতে পারবা তখন দেখবা যে ঠিক আছে, তুমি একটা কিছু পর্যায়ে যেতে পারছো, তখনই তুমি একটা ট্রু অনলাইন এন্টারপ্রেনার হতে পারতেছো। তা এই আর কি। তাহলে আমি যখন কাউকে ফেসবুকে আমার ওয়েবসাইটে, বা শুধু ফেসবুকে না, গুগলেও অ্যাডভার্টাইজ করা যাচ্ছে, অর্থাৎ ইউটিউবে,
ইউটিউবে বা ফেসবুকে যখন কোনো একজন মানুষকে আমার অ্যাড শো করাচ্ছি টাকা দিয়ে, তখন সেটা কি মার্কেটিং? পেইড মার্কেটিং। ক্লিয়ার? পেইড মার্কেটিং এর অনেক ভাগ আছে। ইমপ্রেশন একটা ভাগ আছে, ইমপ্রেশনের টাকা কাটবে, আর একটা হচ্ছে কনভার্সনের টাকা কাটবে। তা কনভার্সনের ব্যাপারটা নিশ্চয়ই তুমি বুঝতে পেরেছো, যে যদি এতজনকে মানে এতজন কাস্টমার যদি যায়, তাহলে পার কাস্টমার সে 50 সেন্ট করে ফেসবুক কেটে রাখবে বা গুগল কেটে রাখলো, কথা ঠিক আছে। আর হচ্ছে যদি এত 1000 মানুষকে দেখায়, তাহলে দেখা গেলো $5 কেটে রাখলো। সেটা হচ্ছে ইমপ্রেশন। এতবার অ্যাড শো করবে। আশা করি মার্কেটিং এর সম্পর্কে একটা আইডিয়া তোমরা পাইছো আজকে। আর ডিটেইলস যদি আরো কেউ জানতে চাও, পরবর্তীতে আমার mahmoodSir.com এ আরো কোর্স আসতেছে, তোমরা দেখতে পারো সেখানে। লাইফে অনেক কিছু জানতে হয়। অবশ্য আমাকে অনেক থেকে শিখতে হয়েছে, তোমাদের তো থেকে শিখতে হবে না, হয়তো যতদূর যা জানি তোমাদের শিখাই দেবো ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে in this way you will learn so many things. Okay, they went to the station, they booked some tickets there, then they reached the station on the certain day. Thus they started their train journey. একটা লাইন কি করে দিল? একটা লাইন তোমার লাইফে অনেক চেঞ্জ আনতে পারে, অনেক কিছু। কি এখন তো ফাঁকা, তাই না? Many of them lazy and inactive. হ্যাঁ, অনেক কিছু আসলে। ওই ইনঅ্যাক্টিভ। যাক, লাইফে আরো অনেক কিছু শিখবে, সেটাই। সাথে থাকো। আমার ওয়েবসাইট ভিজিট করো, ইউটিউবে আসো, ফোনে কথা বলো, মেসেজ দাও, ফেসবুকে আসো। অনেক কিছু আশা করি শিখাতে, মানে যা আমি জানি অবশ্যই তোমাদের মধ্যে আমি জানাবো আস্তে আস্তে। ওকে, আর নেক্সট পরীক্ষাতে সেইভাবে প্রিপারেশন নিয়ে পরীক্ষাটা দাও। নেক্সট আজকে যেভাবে কুইজ পরীক্ষা দিলে সেভাবে কুইজ পরীক্ষা দাও। আর আশা করি তাহলে ডাজ বা ইন দিস ওয়ে বা কানেক্টর এই রুল 1 to 25 আশা করি বুঝতে পেরেছো। সবার আগে একাডেমিক রেজাল্ট আগে, আস্তে আস্তে অন্যগুলো আসবে। আমার যেহেতু একাডেমিকটা যেহেতু আমি ইউনিভার্সিটি কমপ্লিট করতে পেরেছি, সুতরাং বাকিগুলো আস্তে আস্তে এমনিতেই শিখতে পারছি। জাহিদ সবুরের কথা আমার মনে হয় এগুলো হচ্ছে ইউনিভার্সিটি সেকেন্ড ইয়ারের পর থেকে শুরু করা উচিত। তোমার কি মনে হয়? নাকি আগে? আসলে কি প্রতিটা মানুষের স্টার্ট করা সবচেয়ে বেটার। আমার মতে কি জানো, প্রতিটা মানুষের লাইফস্টাইল ভিন্ন, তাদের জীবন দর্শন ভিন্ন। আর প্রতিটা মানুষের মানে সবকিছু ভিন্ন। যেমন 13 বছর বয়সে একটা ছেলে সাপোজ এই যে কি বলে, মোবাইলে হচ্ছে একটা সফটওয়্যার তৈরি করে, একটা অ্যাপ তৈরি করে আছে কোটিপতি, তাই তো? মিলেনিয়ার, তাই তো? 10 বছর বয়সে ফার্স্ট একটা অ্যাপস বানাইছিল, তাই না? 10 বছর বয়সে, তাই না? কি নাম জানো? নাম মনে আছে তোমার? 10 বছর বয়সে চিটাগাং বাড়ি না? আচ্ছা, এটা তো আমাদের বাংলাদেশে আরেকটা লেজেন্ড আছে। হ্যাঁ বলো। সুবর্ণ আইজাক বাড়ি, ওর কথা জানো? না, আমি জানা নাই। আমাকে নিউজ পড়তে হয়, সবসময় নিউজ পড়া হয় না, তবে হ্যাঁ, ওর বয়স 6 বছর। হ্যাঁ, ও ফিজিক্সের পিএইচডি লেভেলের ম্যাথ ইজিলি পারে এবং সে ক্লাস নেয়। তা আমি কিন্তু সেটাই ইন্ডিয়া ক্লাস নেয়। তারপর হচ্ছে এবং প্রত্যেকটা ইউনিভার্সিটি, অক্সফোর্ড বলো, তারপরে হচ্ছে হার্ভার্ড বলো, প্রত্যেকটা ইউনিভার্সিটিতে মানে ওরে হচ্ছে বলছে যে আমাদের এখানে আসে, আপনি হচ্ছে এখানে আমাদের স্টুডেন্ট হবেন, কিংবা স্টুডেন্ট হওয়ার পর সে টিচার হিসেবে কাজ করবে। সে নিজেই কয় যে আমার তোমাকে লাগবে না। ওকে, আচ্ছা, এই যে ভিডিওটা, এটা তো 6 বছর অনলি। হ্যাঁ, তো সেটাই বলছে যে প্রতিটা মানুষের শেখার ক্যাপাসিটি বা এটা আসলে ভিন্ন। একটা মানুষ দেখা গেলো সবকিছু ঠিক রেখেই সবকিছু করতে পারছে, আবার একটা মানুষ দেখা গেলো কিছুই করছে না, তারপর তার রেজাল্ট ভালো হচ্ছে না পরীক্ষায়, তাই তো? মানে তাই এই ব্যাপারটা, তাই যে মানে সবকিছু ঠিক রেখে যদি করা সম্ভব হয় তাহলে ভালো, আবার সবকিছু ঠিক রেখে যদি করা সম্ভব না হয় তাহলে সম্ভব না বা ঠিক না। আমার মতে আপাতত পড়ালেখার দিকে কনসেন্ট্রেশন দেওয়া ভালো। তারপর যদি কোনো এক সময় মনে হয় যে ঠিক আছে এইগুলা একটু আমি ফ্রি টাইম আছি, এখন আমি মোবাইলে বা কম্পিউটারে গেমস খেলে সময় নষ্ট করছিলাম, ওকে, এই সময়টা দেখা গেলো বিকালে 30 মিনিট আমি এইটা মোবাইলে বা কম্পিউটারে গেমস খেলে সময় নষ্ট না করি, বা বন্ধুর সাথে আজাইরা প্যাচাল দিয়ে সময় নষ্ট না করি, বা গল্প না করে সময় নষ্ট না করি, সেক্ষেত্রে তোমার মনে হয় যে তুমি ওইটা শিখতে পারো। তাছাড়া কিন্তু না, মানে তোমার ফ্রি টাইম ছাড়া এই বিষয়ে এখন ভাবাই উচিত না, ঠিক আছে? এইটা। আর এই ভিডিওটা হয়তো ইউটিউবে যাইতে পারে, ইউটিউবে হয়তো যাবে, তা যারা হয়তো ক্লাসে দেখবে তারা অনেকেই ভাবতে পারে যে মাহমুদ স্যারকে তুমি করে বলছে কেন। আমি বলি, যে তুমি করে বলছে সে আমার এক ভাই, আমার কাজিন। আমরা একই বাসায় এখন আপাতত নাই, আমরা বেশি দূরত্বে আছি। তা সে কারণে যেহেতু সে আমার কাজিন, সে আমাকে তুমি করে বলতেই পারে, তাই তো? এই কারণে সে তুমি করে বলছে।
ওকে, আমরা আসলে আমাদের আমার ঠিক থাকে বাবা না মাকে অনেক টাইম সময় কি তুমি করে বলি, তাই তো? স্নেহের জায়গা থেকে এটা বলা হয়, সুতরাং আমরা অন্যভাবে না আনি। আচ্ছা, আর এখানে যদি কেউ নেপোটিজম দেখে, আমার কিছু বলার নাই। এখানে নেপোটিজম না, ওই যে নেপোটিজম সম্পর্কে আমরা ফার্স্ট আলোচনা করছি, ওটা নেপোটিজম না, এটা জাস্ট হচ্ছে ভালোবাসা, ঠিক আছে? ওকে, তো যাই হোক, অনেক আলোচনা হলো। নেক্সট দিন আমরা সবাই কানেক্টরস এর উপর প্রিপারেশন নিব, এবং আমরা আমাদের নেক্সট ক্লাসে, অর্থাৎ আমাদের নেক্সট ক্লাস হবে হচ্ছে রবিবার দুপুর 2টায়। আমরা ঠিক এইভাবেই পরীক্ষা দিব, এবং প্রথমে পরীক্ষা দেওয়ার পরে আমরা আমাদের গ্রামার সম্পর্কে আলোচনা করব। আর তারপরে গ্রামার সম্পর্কে আলোচনা করার পরে আমাদের পড়ালেখার পর যদি কোনো এক্সট্রা কোনো কিছু সম্পর্কে বিষয় জানার থাকে, আমরা অবশ্যই একজন আরেকজনকে জিজ্ঞাসা করব, আলোচনা করতেই পারি, সমস্যা হবে না ইনশাল্লাহ। তা সবাই আজকে ভালো থেকো, এই পর্যন্তই আজকে ক্লাস। সবাই নিজের যত্ন নিও, বেস্ট অফ লাক। ওকে, গুড বাই।